এই ছকটা তো আপনারা মোটামুটি বাসায় দেখেছেন। এই ছকটা থেকে মোটামুটি আমাদের ধারণাটা নিতে হবে, পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। ধারণাটা হচ্ছে এরকম যে আমরা প্রথমে একটি ব্যবসা প্রতিষ্ঠানের এই যে ফিফো পদ্ধতি, ফিফো পদ্ধতি কি, লিপো পদ্ধতি কি এবং এভারেজ ওয়েটেড পদ্ধতি কি, এটা আমরা জানবো। যে ফিফো পদ্ধতিটা, এটা গতকাল যদিও বলেছি, তারপরে একটু করে বলি। ফিফো পদ্ধতিটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ আমাদের যদি এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান হয়, যদি মাল আমরা ক্রয় করি, এদিকে মাল ক্রয় করতেছি মনে করুন, আর এদিকে মাল আমরা ধরুন বিক্রয় করতেছি, এদিকে মাল বের হয়ে যাচ্ছে, তাহলে প্রথমে ক্রয় করলাম 1 নম্বর মাল, তারপরে দ্বিতীয়তে ক্রয় করলাম 2 নম্বর মাল, তারপরে তৃতীয়তে ক্রয় করলাম 3 নম্বর মাল। আমরা এই পরিমাণ মাল আমরা ক্রয় করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আছে। এখন আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানে মাল আমরা বিক্রয় করব। তাহলে ফিফো পদ্ধতিতে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ প্রথমে মাল আমাদের যেটা কারবারে ঢুকবে, একটু আনমিট করেন। তো প্রথমে ফার্স্ট ইন মানে ফার্স্ট আউট অর্থ হচ্ছে আমাদের কারবারে যে মালটা প্রথমে ঢুকবে সে মালটা প্রথমে আউট হবে, যেটা প্রথমে ইন হবে সেটা প্রথমে আউট হবে। তাহলে প্রথমে ঢুকবে আমাদের হচ্ছে 1 নম্বর মাল ঢুকেছে, তাহলে 1 নম্বর মালটা আমাদের প্রথমে সেল করতে হবে। তারপরে ঢুকছে 2 নম্বর মাল, তারপরে আমাদের 2 নম্বর মাল সেল করতে হবে, তারপরে 3 নম্বর মাল। অর্থাৎ 1 নম্বর মাল রেখে আমরা 3 নম্বর মাল বিক্রয় করতে পারবো না। এটা হচ্ছে ফিফোর শর্ত। তাহলে ফিফোর শর্ত হচ্ছে যে মালটা আগে আসবে, 1 নম্বর মাল আগে আসছে, 1 নম্বর মাল আগে বিক্রি করবো, 2 নম্বর মাল পরে আসছে, 2 নম্বর মাল তারপরে বিক্রি করবো, 3 নম্বর মাল আমাদের তারপরে আসছে, 2-এর পর 3 বিক্রি করবো। অর্থাৎ যে মালটা আগে আসছে সে মালটা আগে বিক্রি করবো, এই আগেরটা রেখে পরেরটা আমরা বিক্রি করতে পারবো না। এটা হচ্ছে ফিফোর শর্ত। আর লিফোর শর্তটা হচ্ছে যে আমরা প্রথমে যে মাল ক্রয় করলাম, দ্বিতীয় টাইমে যে মাল ক্রয় করলাম, তৃতীয় টাইমে যে মাল ক্রয় করলাম, আমরা ব্যবসা প্রতিষ্ঠানে যদি যে মালটা শেষে ক্রয় করব, তাহলে এই পরিমাণে আমাদের ক্রয় আছে। ব্যবসা প্রতিষ্ঠানে আমরা আমাদের যে পরিমাণ মাল আমাদের ক্রয়কৃত আছে, সর্বশেষে যে মাল ক্রয় করবো, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে যেটা ক্রয় করবো মানে শেষে যেটা ক্রয় আমাদের ব্যবসায় ইন হবে মানে ঢুকবে, সেই মালটা আমরা ফার্স্ট আউট করবো, ফার্স্টে আমরা আউট করবো মানে প্রথমে বিক্রয় করব। তাহলে এই আমাদের এখানে 3 স্তরের মাল আছে, 1, 2 এবং 3। 3 স্তরের মালের মধ্যে আমাদের সবার শেষে ঢুকছে, ব্যবসায় ইন হয়েছে 3 নম্বর মাল। তাহলে 3 নম্বর মাল আমরা আগে বিক্রি করব, তারপরে 2 নম্বর মাল, 3 নম্বর মাল বিক্রি করার পর করবো, তারপরে 1 নম্বর মাল সবার শেষে বিক্রি করবো। অর্থাৎ যে মালটা আমাদের শেষে ঢুকবে সেই মালটা আমরা আগে বিক্রি করব, আর যে মালটা আমাদের প্রথমে ঢুকবে সে মালটা আমরা আগে বিক্রি করবো, সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফো। আর যে মালটা শেষে ঢুকবে সেটা আমরা আগে বিক্রি করবো, সেটা হচ্ছে লিফো। আর এভারেজ হচ্ছে যে আমরা আরটা আছে ওয়েটেড এভারেজ, ভারযুক্ত গড় পদ্ধতি, যে আমরা যে মালগুলো ক্রয় করলাম এই মালের 1 নম্বর মালের যে মূল্য থাকবে তার সাথে আমাদের 2 নম্বর মালের মূল্য যোগ করব, যোগ করে যত মাল দ্বারা করেছি আমরা ক্রয় করেছি সে মালের সংখ্যা দ্বারা ভাগ করব, অর্থাৎ গড় করব। গড় করা বলতে যেটা বোঝায় সেটা করব। তারপর 3 নম্বর ক্রয় করলে 3 নম্বর মালের যে মোট মূল্য সেটা 2, 1 এবং 2 এর সাথে যোগ করে আমরা কত একক আমরা ক্রয় করেছি সেটা দ্বারা ভাগ করব। এভাবে আমরা গড় করব, সেটার নাম হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথড। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের 3টি পদ্ধতি। তো এই 3টি পদ্ধতিতে অঙ্ক করার জন্য আমাদের মানে যে সূত্রগুলি আমাদের মাথায় রাখতে হবে সব সময়ের জন্য, সেটি হচ্ছে আমাদের এর মধ্যে আছে, এইটুকুর মধ্যে আছে, এইটুকু আমাদের সবসময়ের জন্য মনে রাখতে হবে। তো মনে রাখার জন্য আরেকবার রিভিউ করি এটা, যে প্রথমে আমরা সেলস লিখবো, মানে সেলসটা হচ্ছে আমাদের আয়, ব্যবসা। আর এই ফিফো, লিফো এবং এভারেজ ওয়েটেড মেথড এটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমরা এই মাল খতিয়ানটা প্রস্তুত করি, বা উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই মাল খতিয়ান প্রস্তুত করি। তো প্রথমে আমাদের আয় আমরা এখানে দেখাবো কত, 100 টাকা যদি আয় থাকে এবং সে আয়টাই হচ্ছে সেলস।
সেলস থেকে সেলস রিটার্ন সবসময় যেন বাদ যাবে, যত রকম রিটার্ন থাকবে সেলস থেকে সেলস রিটার্ন বাদ, পার্সেস থেকে পার্সেস রিটার্ন বাদ, দুইজনের মধ্যে মানে দাকুরাল সম্পর্ক আর কি। মানে সেলস থাকলে সেলস থেকে আমাদের সেলস রিটার্নটা অবশ্যই বাদ দিতে হবে, তাহলে রিটার্ন অবশ্যই বাদ যায়, তাহলে সেলস থেকে সেলস রিটার্ন বাদ দেবো, বাদ দিয়ে যেটা পাবো, যে টাকার পরিমাণ পাবো তার নাম হচ্ছে আমাদের নেট সেল। এই নেট সেলটা পাবো, এই নেট সেল থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দেবো। কস্ট অফ গুডস সোল্ডটা কি, আমরা এই যে ক্যালকুলেশন করব, এদের পর্যন্ত যে ক্যালকুলেশন করব, এই ক্যালকুলেশনের সমন্বয়টা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কি কি, ওপেনিং স্টক, এটা ধরুন, এটা এই অঙ্কের ধরনই এটা, যে ফাইনাল অ্যাকাউন্ট যে আমরা অঙ্ক করবো সে অঙ্কে প্রথমে আমরা এভাবে আমরা লিখবো আর কি, এরকম টাকার ঘর তিনটা থাকবে, তারপরে ওপেনিং স্টক মাঝের ঘরে লিখবো, এই ওপেনিং স্টক মাঝের ঘরে লিখবো, ওপেনিং স্টক এর সাথে যোগ পারচেস করব, পারচেস কত 60, এখানে যোগ চিহ্ন দেওয়া নাই, যোগ পারচেস করব 60, যদি রিটার্ন থাকে তাহলে পারচেস থেকে বাদ দিব, আর যদি রিটার্ন না থাকে তাহলে আমরা বাদ দেব না, আমরা বাদ দিয়ে লিখবো 55, তার সঙ্গে যদি ট্রান্সপোর্টেশন ইন, অর্থাৎ ক্রয় সংক্রান্ত যদি কোনো ভাড়া বুঝায়, ইন থাকলে কোনো পরিবহন খরচের সাথে ইন থাকলে বুঝবেন যে এটা হচ্ছে পরিবহনের ভাড়া, তাহলে সেই পরিবহনের ভাড়া আমরা যোগ করবো, এবং ওয়েজেস মজুরি, অর্থাৎ এই মজুরিটা আমরা এখানে ব্যবহার হবে, আমরা মনে করবো যে মাল খালাসের যে মজুরিটা দেব সেই মজুরি ভাড়া এটা, যেমন কোনো ট্রাকে করে কোনো মাল যদি আমাদের গুদামে নিয়ে আসে, সেই ট্রাকের মালটা আনলোডিং করতে হয়, মালটা সেখান থেকে নামাইতে হয়, সে নামার জন্য যে কুলি ভাড়া, যে কুলি মজুরি দেই সে মজুরিটা এটা, অথবা আমাদের কারখানার যদি কোনো শ্রমিক থাকে সে শ্রমিকের মজুরিটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ ব্যয়। তো সেই সংক্রান্ত সে খরচগুলো আমরা এখানে অ্যাড করব, যদি উৎপাদনকারী প্রতিষ্ঠান হয় তাহলে কারখানা ব্যয়ের সঙ্গে অ্যাড হবে, আর যেহেতু এটা উৎপাদন না, ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয়কারী হলে ক্রয়ের সাথে ওয়েজেসটা যোগ হয়ে যাবে, অর্থাৎ ক্রয় সংক্রান্ত ওয়েজেস এবং ট্রান্সপোর্টেশন ইন থাকলে মনে করতে হবে এই দুটা আমাদের পার্সেসের সঙ্গে যোগ করতে হবে। তো সবগুলো যোগ করে 70 টাকা, এই 70 টাকার নামই হচ্ছে আমাদের নিট পার্সেস, মানে পার্সেস থেকে রিটার্ন বাদ দিয়ে যতগুলো পার্সেস সংক্রান্ত খরচ আছে সবগুলো খরচ আমরা যোগ করব, যোগ করলে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে নেট পার্সেস। এই নেট পার্সেস এটা হচ্ছে মাল ক্রয় করলাম 70 টাকা, আর আমাদের কাছে মাল ছিল 15 টাকা, তাহলে মোট মাল হলো কত, 85 টাকা। তাহলে আমাদের একটা কারবারের মাল ছিল 15 টাকা, 85 টাকার মাল আমরা ক্রয় করেছি, তাহলে মোট মাল হচ্ছে 85 টাকা, সরি 15 টাকা এবং 70 টাকা মাল ক্রয় করেছে, মোট হচ্ছে 85 টাকা। এই 85 টাকার মাল হচ্ছে আমাদের কাছে কারবারের ব্যবসায় আছে, এই মালটা আমরা বিক্রয় করতে পারবো, কিন্তু বিক্রয় এখনো করিনি, আমাদের কারবারে আছে। আচ্ছা, এখন বছর শেষে দেখছি আমাদের এন্ডিং ইনভেন্টরি আছে, এন্ডিং ইনভেন্টরি আছে কত, 25 টাকা, তাহলে 25 টাকার মাল আছে, তাহলে আমাদের 85 টাকার মাল আমাদের ব্যবসায় বা গুদামে থাকার কথা, কিন্তু আছে কত, 25 টাকার মাল। তাহলে 25 টাকার মাল যদি থাকে তাহলে বাদ বাকি 60 টাকার মাল আমরা বিক্রয় করেছি, তাহলে 60 টাকার মাল যদি বিক্রয় করে থাকি, এই বিক্রয়কৃত যে মাল আমরা করেছি, যে মালটা বিক্রয় করেছি সেটা ক্রয় মূল্যের নামই হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, মানে এই যে মালটা 60 টাকা মাল বিক্রি করলাম এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এই মালটা 60 টাকা মাল আমরা বিক্রি করেছি কত টাকায়, এই যে 90 টাকা, তাহলে 90 টাকায় বিক্রি করছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য, যেটা ক্রয় মূল্য ছিল 60 টাকা, এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, মানে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কত, 60 টাকা, তাহলে বিক্রয় হচ্ছে 90 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 60 টাকা। তাহলে বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, যে মালটা বিক্রি করেছি 90 টাকায়, সে মালটা ক্রয় করা ছিল 60 টাকায়, লাভ হয়েছে কত টাকা, 30 টাকা, এই 30 টাকার নাম হচ্ছে গ্রস প্রফিট, এই 30 টাকার নাম হচ্ছে গ্রস প্রফিট। তাহলে গ্রস প্রফিট কেমনে পাবো আমরা, যে সেলস থেকে যদি আমরা এই যে আপনার কস্ট অফ গুডস বাদ দেই তাহলে আমরা গ্রস প্রফিট পাবো। এখন এই গ্রস প্রফিটের সাথে, এই গ্রস প্রফিট থেকে আমরা খরচ বাদ দেবো, অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স দুই ধরনের, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর একটা হচ্ছে সেলিং এক্সপেন্স। এই কথাগুলো ঠিক ইনকাম স্টেটমেন্টে আমরা ব্যবহার করব, ঠিক এইভাবে আমরা ইনকাম স্টেটমেন্টে যে অঙ্কগুলো আছে সেগুলো করব। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক ব্যয় কোনগুলো, অফিস সংক্রান্ত যে খরচগুলো, অফিস ভাড়া, বীমা খরচ, স্টেশনারি এক্সপেন্স, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। আর সেলিং এক্সপেন্স হচ্ছে বিক্রয়জনিত ব্যয়, বিক্রয়জনিত ব্যয় হচ্ছে বিক্রয়, পরিবহনের ভাড়া, বিক্রয় কর্মীর বেতন, বিজ্ঞাপন খরচ, এগুলো হচ্ছে সেলিং এক্সপেন্স। তো এই সবগুলা খরচ আমরা যোগ করব, যোগ করে আমাদের যে গ্রস প্রফিট আছে গ্রস প্রফিট থেকে বাদ দেব, বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের নেট ইনকাম। এইভাবে আমাদের মোটামুটি আমাদের গ্রস প্রফিট পর্যন্ত আমাদের এখানে ব্যবহার হয়। আর দুই ধরনের অঙ্ক ব্যবহার হয়, যেটা আগে বলেছি আমি, যে এখানে চাই একটা হচ্ছে কনসলিডেট ব্যালেন্স শিট,
কনসলিডেটেড ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট। আর একটা চাই এখানে, চাই এন্ডিং ইনভেন্টরি ভ্যালু কত, এন্ডিং ইনভেন্টরি ভ্যালু কত। আর একটা চাই কস্ট অফ গুডস সোল্ড কত, কস্ট অফ গুডস সোল্ড কত, এটা মূল্য বের করতে হবে। আর একটা বলে হচ্ছে গ্রস প্রফিট কত, মানে জিপি, গ্রস প্রফিট কত। তো আমাদের দুই ধরনের অঙ্ক থাকে, এই ধরনের একটা অঙ্ক থাকে এখানে, আর একটা হচ্ছে কনসলিডেটেড ব্যালেন্স শিট থাকে। এই দুই ধরনের অঙ্ক চাই। যেমন আমি কিন্তু শিটে বলে দিয়েছি যে এখানে একটু লক্ষ্য করুন যে 1 থেকে 8 পর্যন্ত অঙ্ক প্রায় একই। এখানে কিন্তু এই যে এটা প্রথমে দিয়েছে, কারণ এখানে এই যে পরে যেটা এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড এবং গ্রস প্রফিট বের করতে হবে এখান থেকে। আর তারপরে আবার একটা ধাপে লিখেছি যে কত থেকে কত যেন বলেছি, যে সেখানে বলছে কনসলিডেটেড ব্যালেন্স শিট। এই কনসলিডেটেড ব্যালেন্স শিট গত বছর এসেছিল, তাই এটা খুব গুরুত্ব সহকারে পড়বো না, আমরা গুরুত্ব সহকারে এটা দেখবো আমরা। আর এটা হচ্ছে কনসলিডেটেড ব্যালেন্স শিট, এটা ইজি, কিন্তু এটার উপর আপনাদের ধারণা দেবো, করতে পারবে। তো আমরা গুরুত্ব দেব এই যে আমাদের যে এই টাইপের অঙ্কের উপর, আমরা এই টাইপের অঙ্কের উপর একটু গুরুত্ব কম দেব। অর্থাৎ গতকাল যেটা দেখাইছি সেটার উপর অঙ্ক আমরা দেখব। তো এখন এর জন্য আমাদের কিছু সূত্র, যেগুলা কালকে বলেছে সেই সূত্রগুলো প্রথমে দেওয়া আছে। এই সূত্রগুলো অবশ্য আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর কালকে আলোচনা হয়েছিল এরকম যে দুইটা পদ্ধতি নিয়ে কথা হয়েছিল। একটি হচ্ছে একটির নাম হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর দুই নম্বর হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আচ্ছা, তাহলে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে কখন অঙ্ক করব এবং মানে কিভাবে করব, এবং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে কিভাবে করব, তো এটা আমরা আজকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাব যে কেমনে করব। তো আমরা প্রথম অঙ্কটা দেখি, দেখার পর আমরা করব। তার আগে বলি যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমটা হচ্ছে যে আমরা ধরুন জানুয়ারি মাসে, এই যে জানুয়ারি মাস চলতেছে, জানুয়ারি মাসের 1 তারিখে, জানুয়ারি মাসের 5 তারিখে, 15 তারিখে, জানুয়ারি মাসের 20 তারিখে, এরকম ভাবে মাল যে ক্রয় করতেছি, একবার 30 তারিখে গিয়ে যদি আমরা হিসাব নিকাশ করে দেখি যে কত টাকার মাল আছে, আমাদের কাছে কত টাকার মাল আছে, এটা হিসাব নিকাশ করতেছি। এই যে একবার 30 তারিখে আসে যে আমরা হিসাব নিকাশ করতেছি, এর নাম হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম মানে কালান্তিক মজুদ পদ্ধতি। তার মানে কালান্তিক মানে একটি নির্দিষ্ট সময় পর যে মজুদ মূল্যের পদ্ধতিটা আমরা জানতে পারি, যে মজুদ মূল্য রাখি, সেটাই হচ্ছে আমাদের কাছে কালান্তিক মজুদ পদ্ধতি। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হচ্ছে নিত্য মজুদ পদ্ধতি। নিত্য বলতে তো বোঝায় প্রত্যেক দিনের মজুদের যে হিসাব রেখে যে ইনভেন্টরি সিস্টেমটা আমরা চালু রাখি, সেটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। অর্থাৎ প্রত্যেক দিনের মজুদ কত আছে, কত বিক্রি করলাম, কত কি করলাম, সেটা আমাদের এই পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে জানা যাবে। তাহলে প্রত্যেক দিনের যখন আমাদের ইনভেন্টরি সিস্টেমটা আমরা জানবো, তখন একমাত্র ওই স্টকের মাধ্যমে অঙ্ক করতে হবে। অর্থাৎ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বললে কোনো কথা নাই, আপনার স্টকের মাধ্যমে অঙ্ক করতে হবে। আর পিরিয়ডিক বললে আপনার স্টকের মাধ্যমে করার দরকার নেই, আপনাকে শুধু সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটি করব। এখন একটু দেখি অঙ্কটা দেখি, কালকের এই অঙ্কটাই জাস্ট একটু আজকে দেখবো। একটা অঙ্ক আপনারা একটু ভালো মতো বুঝবেন, এই একটা অঙ্ক বুঝলে মোটামুটি এক অঙ্কের মধ্যে মানে দুইটি পদ্ধতিতে আমি করেছি। একটি হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর একটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। দুই পদ্ধতিতে করেছি। তো তার আগে নতুন শীট আমি দিয়েছি, যেটা কারেকশন করেছে, যে আমি পিরিয়ডিকটা ইনভেন্টরি সিস্টেম এটা আমি অ্যাড করেছি। এটা তো পেয়েছেন আপনারা মনে হয়, আমি সবার মিলে দিয়েছি। আচ্ছা, তো প্রথমে এখানে আমরা যে অঙ্কটা দেখব, এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক এবং অনেক সালে এইরকম কোশ্চেন এসেছিল। তো এখানে আমরা অঙ্কটি কালকে দেখেছিলাম, তারপর আজকে আরেকবার দেখব, এই পিরিয়ডিকটা করব। You are provided with the following information for Pave Incorporation for the month ended October 31, 2012. Pave use periodic inventory system. এই যে periodic inventory system কথাটা বলা আছে এখানে, ইনভেন্টরি
মানে পিরিয়ডিক মেথড অফ ইনভেন্টরি, সে পিরিয়ডিক ইনভেন্টরিতে মজুদ প্রণালীতে সে পিরিয়ডিক মেথডটা ব্যবহার করে। আর পাভের এই নিম্নের ইনফরমেশন গুলি হচ্ছে তোমাকে নিম্নের ইনফরমেশন গুলি দেওয়া হচ্ছে পাভে ইনকর্পোরেশনের অক্টোবর 31 2012। তাহলে এখানে ইনফরমেশন কি কি দেওয়া আছে? ইনফরমেশন দেওয়া আছে, ডেট দেওয়া আছে, ডিসক্রিপশন দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, ইউনিট দেওয়া হয়ে গেছে, ইউনিটস কস্ট অর সেলিং প্রাইস টাকা। তাহলে এখানে আমাদের ডেটের ঘরে তারিখ দেওয়া আছে, এরকম তারিখ দেওয়া থাকবে। আর ডিসক্রিপশনের ঘরে আমাদের কি করেছি, আমরা ক্রয় করেছি না বিক্রয় করেছি না ক্রয় রিটার্ন হয়েছে না কি হয়েছে সেটা এখানে দেওয়া থাকবে। আর এই বিগিনিং ইনভেন্টরিতে বোঝে আমাদের ওপেনিং স্টক, আর হচ্ছে কোয়ান্টিটি এখানে দেওয়া থাকবে, কত ইউনিট আমরা ক্রয় করেছি, আর এখানে ইউনিট সেলিং প্রাইস থাকবে, মানে প্রত্যেক ইউনিটের দাম কত বা প্রত্যেক কোয়ান্টিটির দাম কত, এরকম ভাবে অঙ্কটি দেওয়া থাকবে। এখন এর প্রেক্ষিতে আমাদের পড়তে বলছে এরকম, এ নাম্বার ক্যালকুলেট 1, এন্ডিং ইনভেন্টরি 2, কস্ট অফ গুডস সোল্ড 3, গ্রস প্রফিট 4, গ্রস প্রফিট রেট আন্ডার ইচ অফ দ্য ফলোইং মেথড। 1 নাম্বার বলছে ফিফু, 2 নাম্বার এক নাম্বার বলছে লিফো, 2 নাম্বার ফিফু এবং 3 নাম্বার এভারেজ। তাহলে এখানে দেখুন 1 এন্ডিং ইনভেন্টরি, 2 কস্ট অফ গুডস সোল্ড, 3 গ্রস প্রফিট, 4 হচ্ছে গ্রস প্রফিট রেট করতে বলছে, লিফো, ফিফো এবং এভারেজে করতে বলছে। তাহলে এখানে আলাদা আলাদা ভাবে 4টি আইটেম আমাদের বের করতে হবে। আর যে অঙ্কটি আমি এর আগে বলছিলাম যে কনসলিডেট ইনকাম স্টেটমেন্ট, সেটা কেমন একটু দেখে আসি, যেটা গত বছর এসেছিল। সেটা হচ্ছে এরকম কথা বলা থাকবে যে এই যে এরকম প্রিপেয়ার কম্পারেটিভ কন্ডেন্স ইনকাম স্টেটমেন্ট ফর 2012 আন্ডার ফিফো লিফো ইয়ে পদ্ধতি ব্যবহার করে আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। ঠিক সবগুলাতে এরকম ভাবে বলা আছে, এই সবগুলাতে এক্সট্রা এই যে এখানে এই যে প্রিপেয়ার কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, এই যে সবার শেষে গত বছর যেটা আসছিল সেটা এখানে তুলে দিয়েছি। জুন 16 আপনাদের শিটে দেওয়া আছে। 92তম যে ব্যাংকিং ডিপ্লোমা সেটা ওখানে তুলে দেওয়া আছে। এই যে জেআইবিবি 92 এক্সামে আমাদের কি বলা আছে, এই যে দেখুন, ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ কম্পারেটিভ কন্ডেন্স ইনকাম স্টেটমেন্ট ফর 2020 আন্ডার ফিফো লিপো মেথড। আমরা গত বছর আমাদের এইরকম কম্পারেটিভ তুলনামূলক কন্ডেন্স আমাদের ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলছে 2020 ফিফো লিপো মেথডে। মানে এইরকম অঙ্ক গতবার এসেছিল, যার কারণে এবছর আমি মনে করতেছি যে হয়তো এরকম আসবে না, এবছর হয়তো এরকম আসবে, যেটা এখন দেখাচ্ছে এরকম হয়তো আসার সম্ভাবনা আছে। তাই আমি এই অঙ্কটা আজকে দেখাচ্ছি। তো এখানে আমাদের আলাদা আলাদা করতে বলছে, ওখানে শুধু করতে বলছিল কনসলিডেট ব্যালেন্স শিট করতে বলছে, কিন্তু এখানে কনসলিডেট না, এখানে শুধু আলাদা আলাদা আইটেমগুলো বের করতে হবে। এখন পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে আমরা করব। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলতে যে আমরা মাস শেষে একবার হিসাব জানবো, আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হলে আমরা এরকম ভাবে শকের মাধ্যমে করতে হবে, এরকম যে শক, এই শকের মাধ্যমে করতে হবে। তো পিরিয়ডিকে প্রথমে যখন করব তখন এই তথ্য থেকে যখন আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে এগুলো বের করতে যাব, প্রথমে আমাদের ওয়ার্কিং করে নিতে হবে। এই ওয়ার্কিং সবগুলোর ক্ষেত্রে করে নিতে হবে, যে এই ওয়ার্কিংটা এই লাল কালিতে যেটা আছে এ নাম্বার এবং হচ্ছে বি নাম্বার, এই ওয়ার্কিংটা আমাদের করে নিতে হবে। কি করতে হবে এখানে বলা আছে, ক্যালকুলেশন অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস অ্যান্ড সেল ভ্যালু। গুডস অ্যাভেলেবল সেল দ্বারা আমরা কি বুঝি, যে আমাদের কাছে বিক্রয়যোগ্য পণ্য কত আছে, সেই বিক্রয়যোগ্য পণ্যটা আমরা নির্ণয় করব। সেটা ইউনিটও হতে পারে, সেটা টাকায় হতে পারে, মানে ইউনিটেও নির্ণয় করব, টাকাতেও নির্ণয় করব। অ্যান্ড সেলস ভ্যালু এবং বিক্রয় মূল্য কত সেটা নির্ণয় করব। তাহলে এখানে এই শকের মাধ্যমে এই সাইডে হচ্ছে আমাদের গুডস অ্যাভেলেবল ফর সেল, মানে বিক্রয়যোগ্য পণ্য আমাদের এই সাইডে আমরা ক্যালকুলেশন করব, আর এই সাইডে আমরা সেল ভ্যালু ক্যালকুলেশন করব। ঘর একই, এই সাইডে 4টা ঘর, এই সাইডে 4টা ঘর, জাস্ট আমাদের ইউনিট রেট টোটাল লিখতে হবে। এই টোটাল রেট
ইউনিট রেট টোটাল আর ডেট দিব আমরা কোন কোন তারিখে আমরা ক্রয় করেছি। ঠিক বিক্রয়ের বেলায় ওইরকম ডেট ইউনিট রেট টোটাল, মানে এদিকে 4টা করো এদিকে 4টা করো। আমাদের যেহেতু মানে এর নিচে করবো না, আমরা হয়তো অনেকে এরকম ভাবে করবো, গুডস অ্যাভেলেবল ফর সেল লেখার পরে টোটাল করার পর আমরা এর নিচে হয়তো সেলস করবো, কিন্তু না, ওইভাবে করলে আপনার ডাটা যখন নেবেন তখন নেওয়ার ক্ষেত্রে আপনার এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যখন এইভাবে করবেন আপনারা, এক সাইডে গুডস অ্যাভেলেবল ফর সেল আর এক সাইডে হচ্ছে সেলস, তখন আপনার ডাটা নিতে সহজ হবে বা সহজ অঙ্কগুলি করতে পারবেন। আচ্ছা, এখন এখানে যেটা আমরা দেখব, এখন আমরা ক্রয় করেছি কি কি এটা আমরা লিখবো এখানে। এখানে এখন এখানে আমরা যে ক্যালকুলেশনটা করব সেটা হচ্ছে গুডস অ্যাভেলেবল ফর সেলস, তার মানে এই গুডস অ্যাভেলেবল ফর সেলস দ্বারা এই সাইডে আমরা সেলস লিখবো না, শুধু সেলস যেটা লেখা থাকবে সেই সাইডে আমরা সেলস লিখবো। এই সাইডে আমরা যেগুলো পারচেজ করছি, বিক্রয়যোগ্য পণ্য আমরা পারচেজ করছি এবং বিগিনিং স্টক যেটা থাকবে সেটা লিখবো। এবং প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এইরকম অঙ্ক থাকলে আপনারা কিন্তু অবশ্যই এরকম অঙ্ক থাকলে অবশ্যই আপনারা এভাবে লিখবেন। এবং প্রথমে সেটা অবশ্যই 1 তারিখে বিগিনিং ইনভেন্টরি আমাদের লিখতে হবে। বিগিনিং ইনভেন্টরি আছে কত, এখানে বলে দেওয়া আছে, দেখুন 1 তারিখে বিগিনিং ইনভেন্টরি। এবং প্রত্যেকটা এই বিগিনিং ইনভেন্টরি এখানে লেখা থাকতে পারতো, মানে উপরে লেখা থাকতে পারতো বিগিনিং ইনভেন্টরি ইউনিট এত এবং ইউনিট কস্ট হচ্ছে এত, এইভাবে লেখা থাকতে পারতো এখানে, কিন্তু এটা ছকের মধ্যে তুলে দিয়েছে, কিন্তু অনেক অঙ্কে এখানেও লেখা থাকতে পারে। আচ্ছা, যাই হোক, যেখানে লেখা থাকুক, যদি বুঝি বিগিনিং ইনভেন্টরি তাহলে আমরা এখানে 1 তারিখ দিয়ে আমরা বিগিনিং ইনভেন্টরি ইউনিট কত 60 টাকা, সরি 60 ইউনিট আমরা ক্রয় করেছি, তাহলে ইউনিটের ঘরে 60 লিখবো। আর রেট হচ্ছে কত, রেট হচ্ছে 25, আমরা রেটের ঘরে লিখবো 25, তাহলে দুইটা গুণ করে আমরা এখানে টোটালের ঘরে লিখে দিব। তারপরে আমরা কি করবো, যত রকম পার্সেস আছে, এই যে পার্সেস আছে, এই যে পার্সেস আছে এবং এই যে পার্সেস আছে, 3 ধরনের পার্সেস আছে, এই 3 ধরনের পার্সেস আমরা কি করবো এখানে আমরা লিখবো। এখন পার্সেস কয় তারিখে আছে, 9 তারিখে আছে, পার্সেস আছে 17 তারিখে, পার্সেস আছে 25 তারিখে। তাহলে আমরা 9 তারিখে পার্সেস কত ইউনিট পার্সেস করছি জাস্ট সেটা আমরা লিখবো বিগিনিং ইনভেন্টরির মতো। পার্সেস করেছি 120 ইউনিট 26 টাকা ধরে। এখানে আমরা পার্সেস করেছি 17 তারিখে 70 ইউনিট 27 টাকা ধরে। এখানে আমরা পার্সেস করেছি 80 ইউনিট 28 টাকা ধরে। ঠিক ওইরকম ভাবে আমরা পার্সেস লিখেছি 120 ইউনিট 70 ইউনিট এবং 80 ইউনিট, এবং রেটের ঘরে দরগুলা লিখেছি আমরা 26, 27, 28। এই যে 26, 27 এবং 28 এই রেটগুলা রেটের ঘরে লিখেছি। লেখার পর সবগুলা গুণ করে আমরা টোটালের ঘরে লিখে দিয়েছি। লেখার পর আমরা সবগুলা পণ্য আমাদের এই বিগিনিং ইনভেন্টরি থেকে শুরু করে সবগুলা পণ্য আমরা যোগ করব। যোগ করে আমরা যেটা পাবো তার নাম হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এটা টাকার অঙ্কে। আর এই সবগুলা ইউনিট যদি আমরা যোগ করি তাহলে এটা আমরা ইউনিট পাবো, মানে এত ইউনিট আমরা বিক্রয় করতে পারবো, এত টাকার মানে এত ইউনিট আমাদের কাছে আছে, এত টাকার মাল, মানে 8,700 টাকার মাল 330 ইউনিট, এই টাকাটা এই মালটা আমাদের কাছে আছে, এটা হচ্ছে ইউনিটে, এটা হচ্ছে টাকার পরিমাণে। এখন আমার সেলস করছি কি কি, সেলস এখানে কোন কোন জায়গায় সেলস আছে, সেলস আছে আমাদের, সেলস আছে হচ্ছে আমাদের এই 11 তারিখে সেলস আছে, আর এই যে 11 তারিখে সেলস আছে, আর সেলস আছে হচ্ছে 22 তারিখে সেলস আছে, আর সেলস আছে 29 তারিখে, মানে 3টা সেলস আছে। তাহলে সেলস এর ঘরে আমরা 3টা লিখছি 11, 22 এবং 29, এবং যথারীতি এই আমরা এই ইউনিটের ঘরে আমরা সেলস কত ইউনিট আমরা বিক্রয় করেছি, 100 ইউনিট বিক্রয় করেছি, আবার সেল করছি 60 ইউনিট, আবার 110 ইউনিট। ঠিক এই 100 ইউনিট, 60 ইউনিট এবং 10 ইউনিট ইউনিটের ঘরে লিখে রেট কত ছিল ওই বরাবর রেট দেখবো আমরা। 35 টাকা রেট ছিল, 40 টাকা রেট ছিল এবং 40 টাকা রেট ছিল। তাহলে 35, 40, 40 এইভাবে রেটের ঘরে লিখে সবগুলো আমরা এখানে গুণ করে লিখেছি। গুণ করে লেখার পর আমরা যোগ করে এখানে লিখবো, এটার নাম হচ্ছে কি সেলস। তাহলে সেলস করেছে আমরা কত, আমরা সেলস করছি 10,300 টাকার সেলস করছি, আমরা ইউনিট পাইলাম কত, ইউনিট পাইলাম হচ্ছে 270 ইউনিট। এই ক্যালকুলেশনটা আমরা আমাদের যথাযথ সব সময়ের জন্য করতে হবে, সব সময়ের জন্য। আমাদের এরকম যদি অঙ্ক থাকে এবং এগুলো নির্ণয় করতে বলে এরকম ভাবে, তাহলে আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বলে এই ক্যালকুলেশনটা করতে হবে। মানে অনেক মোটামুটি ইজি, পারচেজ এবং সেলস আপনি আলাদা আলাদা ভাবে লিখবেন। লেখার পর সবগুলো টাকা যোগ করলে তাহলে আমরা এখন এখানে আমরা কত ইউনিট
আমাদের অবিকৃত আছে সেটা এখন বের করবো আমরা, যে আমাদের 330 ইউনিট মাল আমাদের কাছে ছিল, আমরা বিক্রয় করেছি 270 ইউনিট। তাহলে আমাদের কাছে কত ইউনিট মাল থাকবে? আমাদের কাছে মাল থাকবে হচ্ছে, তখন লিখবো এখানে বি নাম্বার, দেখুন বি নাম্বার লিখবো এন্ডিং ইনভেন্টরি ইউনিট। এন্ডিং ইনভেন্টরি ইউনিট কি লিখবো? কস্ট অফ গুডস, গুডস অ্যাভেলেবল ফর সেল কত টাকা ছিল, কত ইউনিট ছিল? 330। তাহলে 330 ইউনিট লিখবো, লিখে এখান থেকে বিক্রয় করেছে কত? এই যে বিক্রয় করেছে 270 ইউনিট। তাহলে 330 ইউনিট ছিল, সেখান থেকে বিক্রয় করেছে 270 ইউনিট। তাহলে আমাদের কাছে থাকবে কত? 60 ইউনিট। এই 60 ইউনিট হচ্ছে আমাদের কাছে এন্ডিং ইনভেন্টরি, অর্থাৎ ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক হচ্ছে কত? 60 ইউনিট, বা এন্ডিং ইনভেন্টরি 60 ইউনিট। এই দুইটা ক্যালকুলেশন অবশ্যই করতে হবে, এর বিকল্প নেই। এই দুইটা ক্যালকুলেশন অবশ্যই আমাদের করতে হবে। এখন আমরা এই দুটা ক্যালকুলেশন করার পর আমরা এখন ফিফো পদ্ধতিতে, লিফো পদ্ধতিতে এবং এভারেজ কস্ট পদ্ধতিতে আমরা অঙ্কটি করব, এই চারটি নির্ণয় করব। হ্যাঁ, তো প্রথমে আমাদের করতে বলছে লিফো মেথডে করতে বলছে, লিফো মেথডে চারটি নির্ণয় করব। এখন লিফো মেথডে যখন নির্ণয় করব, এখন লক্ষ্য করুন, লিফো মেথডে যখন আমরা অঙ্ক করব, তখন আমরা এন্ডিং ইনভেন্টরি লিফো মেথডে যখন আমরা বিক্রয় করব, তখন আমরা কোন মালটা আগে বিক্রয় করব? লাস্ট ইন ফার্স্ট আউট, যে মালটা পরে ক্রয় করেছি সে মালটা আগে বিক্রি করব। পরে ক্রয় করেছি কোনটা? আমাদের ক্রয়গুলো কোন সাইডে আছে? আমাদের এই যে এই সাইডে, বাম সাইডে ক্রয় আছে, আর আমরা ডান সাইডে বিক্রয় লিখেছি। তো বিক্রয়ের হিসাব আমরা একবারই করেছি। এই যে বিক্রয় হিসাব যেটা বের করেছি, এটার কাজটা এই পর্যন্তই, এখন যে ক্যালকুলেশন গুলো হবে বিক্রয়ের কথা বলে এখানে বিক্রয়টা লিখবো, তাছাড়া লিখবো না। এখন আমরা আমাদের হিসাব নিকাশ হবে এখানে, আমাদের এন্ডিং ইনভেন্টরি যে হিসাব নিকাশ হবে এই পার্সেসের ঘরে, মানে যেখানে আমরা ক্রয় লিখেছি। তো তাহলে একটু লক্ষ্য করুন যে আমাদের এখানে বলেছে এন্ডিং ইনভেন্টরি আমাদের নির্ণয় করতে হবে। লিফো পদ্ধতিতে আমরা এন্ডিং ইনভেন্টরি নির্ণয় করব। তা লিফো পদ্ধতিতে যে মালটা আমরা কি করেছি, পরে ক্রয় করেছি, সেই মালটা আমরা আগে বিক্রি করব। তার মানে এখানে পরে ক্রয় করেছি কয় তারিখে? 25 তারিখে, তারপরে 17 তারিখে, তারপরে 19 তারিখে, তারপরে 1 তারিখে। তার মানে বিক্রয় করব 25 তারিখে মাল, তারপরে 17 তারিখে মাল, তারপরে 9 তারিখে মাল, তারপরে 1 তারিখে মাল। তাহলে এখন যদি অবিক্রিত থাকে, মানে পণ্য যদি অবিক্রিত থাকে, কোন তারিখের মাল অবিক্রিত থাকবে? কেউ বলুন। প্রথমটা এন্ডিং ইনভেন্টরি। জি, এন্ডিং ইনভেন্টরিটা আমাদের, হ্যাঁ, এন্ডিং ইনভেন্টরিটা আমাদের অবিক্রিত থাকবে। আচ্ছা, তাহলে এখন আমাদের কত ইউনিট মাল অবিক্রিত আছে? 60 ইউনিট মাল। তার মানে এই যে 60 ইউনিট হচ্ছে আপনার ওপেনিং ইনভেন্টরি। এই ওপেনিং ইনভেন্টরিটার মূল্যটাই আমাদের অবিক্রিত থাকবে। তো অবিক্রিত থাকলে তাহলে 60 গুণন 25 সমান সমান কত? 1500 টাকা। এই 1500 টাকা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, এখন ঠিক কস্ট অফ গুডস সল্ড, যদি এই এন্ডিং ইনভেন্টরি বের করতে পারেন, এগুলা সহজ। এই এন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেশনটাই শুধু ঠান্ডা মাথায় করবেন, আর এগুলো একেবারে ইজি, সবগুলো একই ইজি। কিরকম ইজি? কস্ট অফ গুডস সোল্ড কি সমান লিখতে পারি, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল কোনটা? এই যে এই টাকার মূল্য, এই যেটা এই পার্সেস সাইটে যেটা আমরা ক্রয় করেছি। আবার একবার এন্ডিং ইনভেন্টরিটা আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, এন্ডিং ইনভেন্টরি হচ্ছে যে ফিফো শর্তটাই হচ্ছে, লিফোর শর্তটা হচ্ছে, লিফো বলে যে আমি প্রথমে যে মালটা ক্রয় করবে সেই মালটাই অবিক্রিত থাকবে। এটা হচ্ছে লিফোর কথা। তাহলে লিফোর ভাষাটাই হচ্ছে প্রথমে যে মালটা ক্রয় করবে সেই মালটাই অবিক্রিত থাকবে, এটা মনে রাখবেন এন্ডিং ইনভেন্টরির ক্ষেত্রে। তাহলে এখানে আমরা লিফো পদ্ধতিতে এন্ডিং ইনভেন্টরি যে বের করবো, তার প্রথমে কোন মালটা এখানে ছিল? 25 ছিল না 1 ছিল প্রথমে মাল? 25 তো শেষে ক্রয় করেছি আমরা। 25 লাস্ট থেকে শুরু হবে না? না, মাল আমরা
আমাদের লিফোর ভাষাটা হচ্ছে এরকম যে আমি যেটা প্রথমে ক্রয় করব সেটা আমি অবিকৃত থাকবে, সেটা আমি অবিকৃত থাকবো, যেটা আমি প্রথমে ক্রয় করবো। তাহলে এই মাসের শুরুতে তারিখ শুরু হয়েছে কখন থেকে? 1 তারিখ থেকে, তাই না? এই মাসটা আমাদের প্রথমে ছিল, তারপর আস্তে 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 পর্যায়ক্রমে আমরা ক্রয় করেছি 25 তারিখ পর্যন্ত, তাই না? তাহলে অবিকৃত থাকবে কোনটা? 1 তারিখেরটা থাকবে না 25 তারিখেরটা থাকবে? 1 তারিখেরটা। 1 তারিখেরটা। তার মানে প্রথমে যেটা ক্রয় করবে সেটা সেই দিককার মালগুলাই সে অবিকৃত থাকবে, প্রথম এগুলো তার আগের গুলো তার আগের গুলো, এভাবে মানে প্রথম থেকে অবিকৃত থাকবে। আর ফিফোটা হচ্ছে মানে শেষেরটা অবিকৃত থাকবে। ফিফোর ভাষাটা হচ্ছে যে আমি শেষের দিকে অবিকৃত থাকবো। এই এন্ডিং ইনভেন্টরিটা যদি আপনি ক্যালকুলেশন ঠান্ডা মাথায় করতে পারেন, আপনার এই অধ্যায়ের অঙ্ক মোটামুটি শেষ হয়ে যাবে। তো তাহলে লিফোর ভাষাটা কি আপনি বলেন ভাইয়া? আমার একটা কোশ্চেন আছে। আচ্ছা আচ্ছা, ওই যে এখানে যে 60 ইউনিট আসছে নাম্বার বি তে, এন্ডিং ইনভেন্টরি ইউনিটস 60 ইউনিটস, জি জি, এটার সাথে যে পরে এন্ডিং ইনভেন্টরি বের করার জন্য 25, এটা যে মানে অক্টোবর 1 এ যে ওপেনিং ইনভেন্টরির রেটটা এটা দিয়ে গুণ করে দিছে, এখানে 60, এখানে যদি অন্য একটা সংখ্যা আসতো 50, তাহলে কি ভাইয়া মানে আমরা এই 60 যে অক্টোবর 1 তারিখের ইউনিট আর এন্ডিং ইনভেন্টরির ইউনিট এই দুটো তো নাম্বারটা মিলে গেছে, আসলে আমরা অ্যাকচুয়ালি কোনটা নিছি? ঠিক আছে। তো এটা যেহেতু মিলে গেছে, যদি সাপোজ এখানে 60-এর জায়গায় যদি এখানে 80 হতো, তাহলে এই 60টা নেওয়ার পর 80 মিলায় তার কত লাগতো? 20। এই 20টা এই রেটের মান নিতাম, এই 26 টাকা রেটের মান। তার মানে আমাদের এন্ডিং ইনভেন্টরি হতো 60 গুণন 25, আর এর সঙ্গে যোগ করতাম কত? এই 20 ইউনিট আমাদের এখান থেকে নিতাম, 20 গুণন 26। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে 80 ইউনিট। এই 60 ইউনিট এবং এই 20 ইউনিট এই মিলে হচ্ছে আমাদের 80 ইউনিট। মানে প্রথম দিকের মাল অবিকৃত যদি কভার না করে তার পরের দিকে, তারপর এটা নিতে হবে, তারপর এটা নিতে হবে, তারপর এটা নিতে হবে, এ হবে। এখন তাহলে আমাদের লিফর ভাষাটাই হচ্ছে এরকম, লিফর ভাষাটা হচ্ছে এরকম যে আমি প্রথম দিকের মাল অবিকৃত থাকবো, মানে প্রথম দিকের যে মালটা থাকবে সেই মালটা অবিকৃত থাকবে। প্রথম দিকে একটা মাসের প্রথম তারিখ কোনটা? 1 2 3 4 5, মানে মাসের প্রথমে যে তারিখগুলো সেটা। আর ফিফোটার হচ্ছে মাসের শেষের দিকের যে তারিখগুলো থাকবে সেটা, সেই মালগুলো অবিকৃত থাকবে। এটা একটু মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা অবিকৃত পণ্যের ব্যয় বের করবো, অর্থাৎ ইন্ডিং ইনভেন্টরি মূল্য বের করবো আমরা। তাহলে ইন্ডিং ইনভেন্টরি আমাদের আছে কত? ইন্ডিং ইনভেন্টরি হচ্ছে লিফো মেথড অনুযায়ী মানে মাসের যে প্রথমে যে মাল ক্রয় থাকবে সেই মালটার মূল্য এখানে লিখতে হবে। তাহলে 60 গুণন 25 আমাদের কত? 1500 টাকা। এই 1500 টাকা হচ্ছে ইন্ডিং ইনভেন্টরি। এটা ক্যালকুলেশন যদি আপনি করতে পারেন তাহলে সব ক্যালকুলেশন হয়ে যাবে। 2 নম্বর বলছে কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে হবে। কস্ট অফ গুডস সোল্ডের সূত্র কি? আমাদের এই যে টোটাল হচ্ছে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এখান থেকে যদি ইন্ডিং ইনভেন্টরি এই যে মূল্যটা বের করলাম, এটা যদি আমরা বাদ দেই, তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো, মানে বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে ইন্ডিং ইনভেন্টরি যেটা বের হলো সেটা আমাদের এই 8750 টাকা থেকে বাদ দেবো। 8750 টাকা থেকে 1500 বাদ দিলে 2720 টাকা। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এখন বলছে গ্রস প্রফিট। গ্রস প্রফিট কেমনে পাবো? সেলস থেকে যেটা বের করলাম ওটা আবার মাইনাস করবো, অর্থাৎ যেটা বের হবে সেটা খালি মাইনাস হয়ে যাবে। ইন্ডিং ইনভেন্টরি বের করলাম, ইন্ডিং ইনভেন্টরি এখানে মাইনাস করলাম, এখানে আবার কস্ট অফ গুডস সোল্ড বের করলাম, কস্ট অফ গুডস সোল্ড আবার এখানে আবার সেলস থেকে মাইনাস করবো, মানে যেটা বের করলো সেটা আবার মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে গ্রস প্রফিটের নির্ণয় সূত্রটা হচ্ছে কি? সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। তাহলে সেলস করছে কত? এখন হবে সেলস এর ব্যবহার। এই যে সেলস কত? 10,300 টাকার মাল আমরা বিক্রয় করেছি। তাহলে 10,300 টাকার মাল যদি বিক্রয় করি, সেখান থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড আমরা বাদ দেবো 7,250, বাদ দিলে আমাদের 3,050 টাকা। এই 3,050 টাকা হচ্ছে গ্রস প্রফিট। এখন এই গ্রস প্রফিট রেট বের করতে বলছে। যদি রেট বের করতে বলে তাহলে গ্রস প্রফিটকে সেলস দ্বারা ভাগ করবো সব সময়ের জন্য। গ্রস প্রফিট রেট বের করতে বলে গ্রস প্রফিটকে আমরা সেলস দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করবো, করে যে পার্সেন্টেজ হবে সেই পার্সেন্টেজ আমরা এখানে লিখবো। এইভাবে আমরা এই অঙ্কগুলো করবো। আমাদের মূল ক্যালকুলেশন এখানে হলো এন্ডিং ইনভেন্টরি বের করা। এই যেটা হলো মূল ক্যালকুলেশন, এন্ডিং ইনভেন্টরি বের করা। এই এন্ডিং ইনভেন্টরি যদি বের করতে পারেন তাহলে এগুলা সহজে বের করতে পারবেন। আচ্ছা, এখন লিফো গেল, এখন আমরা ফিফো দেখব। যে ফিফো মেথডে
এখন ফিফো মেথডে দেখুন একটু, যে ফিফোর কথাটা হচ্ছে কি, যে আমি শেষে যে মালটা ক্রয় করবে, অর্থাৎ যে মালটা ক্রয় করবে সেটা আমি অবিকৃত থাকবো। যে মালটা শেষ দিনে ক্রয় করবো, মানে ক্রয় করতে করতে শেষের দিকে যে মালটা থাকবে সেই মালটা আমি অবিকৃত থাকবো, বিক্রয় না, কিন্তু অবিকৃত থাকবো। তাহলে এন্ডিং ইনভেন্টরি বের করার সূত্রটাই হচ্ছে ফিফোর ক্ষেত্রে, যে প্রথমের দিকে যে মালটা গুলা থাকবে এই মাল থেকে আমরা অবিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করব। এখন আমাদের অবিকৃত আছে কত? 60 ইউনিট। তাহলে 60 ইউনিট যদি অবিকৃত থাকে, তাহলে এখন কোন তারিখে মাল অবিকৃত আছে? 1 তারিখের মাল অবিকৃত থাকবে না 25 তারিখে মাল অবিকৃত থাকবে? 25 তারিখেরটা। তাহলে 25 তারিখে একটা আনমিউট করেন, কে যেন মিউট আছে, একটু আনমিউট করবেন। আচ্ছা, তাহলে আমাদের 25 তারিখে মানে শেষে যে মালটা ক্রয় করেছি সেটা অবিকৃত থাকবে। তাহলে শেষে মাল কত আছে আমাদের? 60 ইউনিট। শেষে আছে কত? 60 ইউনিট। 60 ইউনিট 28 টাকা দরে মালটা আমাদের অবিকৃত থাকবে। 80 ইউনিট ছিল, এটা এখানে সাপোজ মনে করুন এখানে 80 ইউনিট নাই, এখানে আছে 20 ইউনিট। যদি এরকম হতো, আমরা তো বুঝতে পেরেছি যে এরই মধ্যে আমাদের অবিকৃত পণ্য অন্তর্ভুক্ত আছে, কিন্তু এখানে 80 না থাকে, যদি 20 থাকতো, তাহলে এই 20 গুণন 28 নেওয়ার পর 80 পুরাইতে কত রাখতো? 80 ইউনিট পুরাইতে 60 ইউনিট। তাহলে তখন আবার এখান থেকে এই 70 মধ্যে থেকে 60 ইউনিট নিতাম। মানে এন্ডিং ইনভেন্টরিটা হতো 20 গুণন 28, এটা তো 20 ইউনিটের মাল আমরা নির্ণয় করলাম, কিন্তু আমাদের অবিকৃত আছে কত? 60 ইউনিট, তাই না? তখন আবার কি করলাম, এটা মাল তো শেষ, আমাদের 20 ইউনিটের কিনা ছিল, তাহলে বাদ বাকি 40 ইউনিট কার মধ্যে থেকে নেবো? এই যে এর মধ্যে থেকে নিবো। তখন 40 ইউনিট গুণন 27, এভাবে লিখতাম। আচ্ছা, যাই হোক, প্রথমে ওই প্যাসে না যাই। এখন আমরা প্রথমে এখানে দেখতেছি যে 60 ইউনিট মাল অবিকৃত আছে, শেষের দিকে মাল যেটা ক্রয় করেছি সেই মালটা অবিকৃত থাকবে। তাহলে 80-র মধ্যে থেকে এখানে আমাদের 60 ইউনিট অবিকৃত থাকবে। 80 ইউনিট হচ্ছে আমাদের কিনা ছিল 28 টাকা দরে, এর মধ্যে থেকে আমাদের 60 ইউনিট অবিকৃত থাকবে। তার 60 গুণন 28 সময় এটা আমরা কি করেছি? গুণ করে দিয়েছি। গুণ করে এখানে লিখেছি। লেখার পর এই যে যখনই এন্ডিং ইনভেন্টরি বের করবেন, এখানে যেভাবে বের করেছে এই তিনটা সেম, ওই তিনটা একইভাবে বের হবে, একই সূত্র, একই সবকিছু লিখবো আমরা। শুধু এই যে এন্ডিং ইনভেন্টরি যেটা বের হয়েছে 1680 বাদ যাবে। বাদ দেওয়ার পর যেটা বাড়বে সেটা আবার সেলস থেকে বাদ যাবে, সেটা আবার ভাগ করবো সেলস দ্বারা। ঠিক এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা এখানে ঘটবে। অর্থাৎ মূল কথা হলো, আমরা এই এন্ডিং ইনভেন্টরি যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা সহজে এটা সবগুলো ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, এখন তারপরে দেখবো ওয়েটেড এভারেজ মেথড। এখন আমরা ওয়েটেড এভারেজ মেথডে যখন অঙ্ক করব, তখন আমরা যে মাল আমরা ক্রয় করেছি, এখানে মোট মালের ক্রয় মূল্য হচ্ছে কত? 8750, তাই না? 8750 টাকার মাল আমরা ক্রয় করেছি, সেটা হচ্ছে 330 ইউনিট মালের মূল্য। তাহলে গড়, যেহেতু গড় নির্ণয় করতে বলে কি করব? ভাগ করতে হয় আমাদের। তাহলে 330 ইউনিটের মূল্য হচ্ছে এত, তাহলে 1 ইউনিটের মূল্য কত? আমরা সেটা 1 ইউনিটের দাম আগে বের করে নিব। তাহলে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করব, যে এভারেজ কস্ট মেথডে আমরা এভারেজ কস্টটা বের করে দেব। এভারেজ কস্ট পার ইউনিট আমরা এখানে ভাগ করবো কি? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল আমাদের কত ছিল? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল ছিল 8750। এই 8750 কে আমরা মাল ক্রয় করেছি কত? 330 ইউনিট। 330 দ্বারা ভাগ করবো, তাহলে 1 ইউনিটের মূল্য বাড়াবে এত। সরি, এটা পার্সেন্টেজ পড়ে গেছে, পার্সেন্টেজ হবে না, না পার ইউনিট হবে, এটা পার ইউনিট। আচ্ছা, পার্সেন্টেজটা একটু কেটে দিবেন। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে 26 টাকা 52 পয়সা আমরা পাবো প্রতি ইউনিট। এখন এই প্রতি ইউনিটের দাম যদি 1 ইউনিটের দাম যদি আমরা বের করতে পারি, তাহলে 60 ইউনিট অবিকৃত আছে, তাহলে 60 ইউনিটের কত? তাহলে 60 গুণন এত, 1 ইউনিটের দ্বারা যদি গুণ করি, তাহলে আমরা 60 ইউনিটের দাম পাবো। তাহলে 60 ইউনিটের দাম পারবে কত? 1591। এই যখনই আমরা এন্ডিং ইনভেন্টরি বের করতে পারবো, তখনই আমরা এর আগের মেথডে যেভাবে করেছি আমাদের যে তিনটা
কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট এবং গ্রস প্রফিটেড, এইরকম সবগুলো আমরা বের করতে পারবো। এখন এখানে এই এভারেজ মেথডে আমাদের পার ইউনিটে, প্রতি ইউনিটের মূল্য কত সেটা আমাদের বের করতে হবে। এর জন্য আমাদের এই যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, একে আমরা কি করব, একে আমরা ইউনিট, যে কত ইউনিট যারা ক্রয় করেছি সেটা দ্বারা আমরা ভাগ করে 1 ইউনিটের দাম বার করব, করার পর 60 ইউনিট দ্বারা, মানে যত ইউনিট অবিক্রিত থাকবে ততটা গুণ করে আমাদের এন্ডিং ইনভেন্টরি আমাদের মূল্য বাড়াবে। এই এন্ডিং ইনভেন্টরি যখন মূল্য বাড়াবে তখন এই সূত্রগুলো ঠিক আগের নেমে আমরা বসিয়ে দেব। এইভাবে আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কটার নাম হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। মানে এখানে কিন্তু আমরা একবারে একটা মাস শেষে, মানে এই অক্টোবরের মাস শেষে, অক্টোবরের 30 তারিখ শেষে বা অক্টোবরের 29 তারিখ শেষে আমার মালের মূল্য কত কি আছে সেটা জানতে পারছি। আর যদি আমরা এরকম ভাবে জানি যে অক্টোবরের 9 তারিখে ক্রয় করেছি, তার 9 তারিখে মূল্য কত ছিল এটা বলুন, এটা কিন্তু আমরা এখানে বের করতে পারবো না। এটা কিন্তু আমরা এই পদ্ধতিতে বের করতে পারবো না। এই পদ্ধতিতে জাস্ট একটা মাস শেষে, একটা নির্দিষ্ট সময় শেষে আমরা বের করছি। এই জন্য এর নাম হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম বা কালান্তিক মজুদ পদ্ধতি। এখন আমাদের যে রেজাল্টগুলো বাড়ালো, এই রেজাল্টগুলো করতে বলে যে কম্পেয়ার করতে বলে তখন এইভাবে আমরা ঘর দেখাবো। সিরিয়াল নাম্বার, পার্টিকুলার, লিফো টাকা, ফিফো টাকা, এভারেজ কস্ট। এখন যে আমাদের যে টাকাগুলো বাড়াইলো, এই যে এখন যে এই যে টাকাগুলো বাড়াইলো আমাদের এখানে, এই যে এন্ডিং ইনভেন্টরি, আমাদের যে রেজাল্ট বাড়াইলো কস্ট অফ গুডস সোল্ড এবং আমাদের গ্রস প্রফিট আর হচ্ছে গ্রস প্রফিট রেট, আর একটা গ্রস প্রফিট রেট, এটা আমরা এইভাবে লিখবো। এন্ডিং ইনভেন্টরি যা চাইছে 1 নাম্বার দিয়ে এন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট রেট, সেটা আমরা পর্যায়ক্রমে এইভাবে লিখবো। এভারেজের ঘরে, ফিফোর ঘরে যেটা বাড়াইছে এবং লিফোর ঘরে যেটা বাড়াইছে এইভাবে লিখবো। এইভাবে যদি আমাদের রেজাল্ট যদি কম্পেয়ার করতে বলে, 3টি মেথডের রেজাল্ট যদি কম্পেয়ার করতে বলে, তাহলে আমরা এইভাবে ছকের মাধ্যমে জাস্ট রেজাল্টটা তুলে দিই। এটা হচ্ছে আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। এখন যদি আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে, তাহলে গতদিন যে অঙ্কটা বললাম সেভাবে আমাদের অঙ্কটি করতে হবে। এখানে বলে দেওয়া আছে, যদি পারপেচুয়াল ইনভেন্টরি পদ্ধতিতে করতে বলে তাহলে নিচের ভাবে করতে হবে। তাহলে এখানে আমাদের এইভাবে, স্যার এই শীটটা কি দেওয়া আছে আমাদের আজকে যেটা করছেন যেভাবে? জি এই শীটটা দিয়েছি আমি, আপনারা একটু মেল চেক করেন। হ্যাঁ, আমি আজকে দিয়েছেন এটা? জি আজকে দিয়েছি। ও আচ্ছা, আজকে চেক করিনি। এই শীটটা আমি আজকে দিয়েছি, আপনাদের দুটো আরেকটা দিকে এরকম হবে। আচ্ছা স্যার ফিফো মেথডের ইয়াটা ইনভেন্টরিটা একটু যদি আবার বুঝিয়ে দিতেন। জি স্যার। ফিফো কোনটায়, যে এখানে এটা পিরিয়ডিক, এটা জি স্যার হ্যাঁ এন্ডিং ইনভেন্টরি, এটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, ফিফোর আপনি একটু কথা বলবেন যে ফিফোর ভাষাটা কি? ফিফোর ভাষাটা কি? মানে এটা তো হচ্ছে বিক্রয় বেলায়, ফার্স্ট ইন ফার্স্ট আউট হচ্ছে বিক্রয় বেলায়, কিন্তু এন্ডিং ইনভেন্টরি বেলায় কি হবে? ফিফোর ভাষাটাই হচ্ছে যে আমি বিক্রয়ের বেলায় বিক্রয় করব, আমি প্রথমে যেটা মাল আসবে সেটা বিক্রয় হবে। আর যদি সমাপনী মজুত পণ্য বেলায় হবে কি, যেটা লাস্টে যে মালটা থাকবে সেটা হচ্ছে সমাপনী থাকবে। তাহলে আমরা যেহেতু সমাপনী মজুত পণ্যের মূল্য বের করব, সেহেতু ফিফোর ভাষাটাই হচ্ছে, ফিফো বলে যে আমি কিন্তু প্রথম থেকে বিক্রি শুরু করব, 1 তারিখ থেকে শুরু করবে বিক্রি। তাহলে মাল অবিক্রিত থাকবে কখন? শেষের তারিখে আসে, তাই না? জি স্যার, শেষে 31 তারিখে আসে। আর লিফোর ভাষাটা হচ্ছে যে আমি 31 তারিখে বিক্রয় শুরু করব, তাহলে মাল থাকবে কোন দিকে অবিক্রিত থাকবে? অবিক্রিত থাকবে 1 তারিখ প্রথম দিকে। তাহলে এই ফ্লোচার্টটা বুঝবেন আপনি, যে ফিফো পদ্ধতিতে মাল অবিক্রিত থাকবে, মানে এন্ডিং থাকবে বছরের শেষে, মানে মাসের শেষে। ফিফো পদ্ধতিতে আমাদের শেষের যেটা, সেটা আমাদের অবিক্রিত থাকবে, এন্ডিং ইনভেন্টরি থাকবে সে। হ্যাঁ, আর লিপোতে মাসের প্রথমে। এই দুটা কথা খালি মানে মনে রাখেন। এখন ফিফো পদ্ধতিতে যদি মাল মাসের শেষে যদি আমাদের অবিক্রিত থাকে, তাহলে মাসের শেষ তারিখে এখানে কোনটা ক্রয় করেছি? 25 তারিখে মাল অবিক্রিত থাকবে। এই ক্রয় সাইটে যে মাল যেটা লিখবো সেই পাশেই আমরা অবিক্রিত ক্যালকুলেশন করবো। এই সেলসের এটা না, সেলসটা চলে গেছে, অবিক্রিত মানে কি যে মালটা ক্রয় করেছি সেটাই তো আমাদের অবিক্রিত থাকবে।
তাহলে অবিক্রিত আমরা ফিফো পদ্ধতিতে অবিক্রিত থাকবে সবার শেষে যেটা ক্রয় করেছি, তাহলে সবার শেষে ক্রয় করেছি কোনটা, সব অক্টোবরের 25 তারিখে। তাহলে অক্টোবরের 25 তারিখে আমাদের ক্রয় করেছিলাম 80 ইউনিট, কিন্তু অবিক্রিত আছে কত ইউনিট, 60 ইউনিট। তাহলে আমরা 80 ইউনিট লিখবো না, এখানে 60 ইউনিট লিখবো। 60 গুণন কত টাকা দরে ছিল, 28 টাকা দরে। তাহলে 60 গুণন 28। বুঝতে পেরেছেন? ফিপোতে প্যাচ লাগাই যাচ্ছে স্যার। ফিপোতে আপনি এটা সবসময় মনে রাখবেন, এই একটি কথাই যে ফিপোতে অবিক্রিত থাকবে মানে এন্ডিং ইনভেন্টরি থাকবে মাসের শেষে, মাসের শেষের দিকে, হ্যাঁ মাসের শেষে, এই কথা মনে রাখবেন। তাহলে লিপো তার উল্টাটা আপনার সহজভাবে মনে রাখার হলো যে ফিপোতে থাকবে মাসের শেষে। 80 ইউনিট আছে স্যার, কিন্তু 60 ইউনিট কেন লিখলেন? আচ্ছা আচ্ছা, আমাদের এখানে যে এই যে 60 ইউনিট যে এন্ডিং ইনভেন্টরি আছে, এখানে এন্ডিং ইনভেন্টরি যে বের করলাম কত ইউনিট, আমাদের 330 ইউনিট মাল আমরা ক্রয় করেছি, মানে বিগিনিং ইনভেন্টরি সহ ওপেনিং সহ আমাদের 330 ইউনিট মাল আমাদের ব্যবসায় ছিল। এগুলা কিন্তু ক্রয়ের, এখানে আমি পার্সেস লিখি নাই, হ্যাঁ এটা কিন্তু সব ক্রয়ের গুলা লিখেছি। তো এখানে পার্সেস হয়তো লিখলে এই সাইডে যদি পার্সেস লিখতাম হয়তো বুঝতে সুবিধা হতো, কিন্তু লিখি নাই কারণ লিখলে সময় যাবে অনেক। তো তাহলে এই পার্সেস সহ মানে বিগিনিং ইনভেন্টরি সহ আমাদের পার্সেস করছে 330 ইউনিট। এই 330 ইউনিট আমরা ক্রয় করেছি, বিক্রয় করেছি হচ্ছে 270 ইউনিট। তাহলে আমাদের কাছে আছে কত ইউনিট, মাইনাস করেছি 330 থেকে 270 মাইনাস করলে 60 ইউনিট। এই 60 ইউনিটের মূল্য আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে এখানে এন্ডিং ইনভেন্টরি। 60 ইউনিট হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই 60 ইউনিটের মাল আমাদের এই শেষেরটা অবিক্রিত থাকবে, আর এই মাসের প্রথমে অবিক্রিত থাকবে। এই মাসের শেষে যেটা অবিক্রিত থাকবে এটা হচ্ছে ফিফো, এটা হচ্ছে ফিফো, আর লিভো এটা হচ্ছে শুরুর দিকে। হ্যাঁ লিফো। তাহলে মাসের শেষে অবিক্রিত থাকবে ফিফো। তাহলে লিফোটা মনে রাখার দরকার, লিফো ইমনি অটোমেটিক মনে হবে, তার অপোজিটটা। তাহলে মাসের শেষে যদি ফিফো হয় তাহলে মাসের প্রথমে হচ্ছে লিফো। এটা মনে রাখবেন। আচ্ছা ক্লিয়ার। এখন তারপরে দেখি স্যার একটা প্রশ্ন আছে স্যার। জি 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 স্যার, আমাদের লিফো মেথড অনুযায়ী যে জিনিসটা আমাদের লাস্টে আসতেছে সেটা আমরা প্রথমেই সেল করে দিব, দিয়ে ওই অনুযায়ী আমরা এন্ডিং ইনভেন্টরি বের করব শুরুর দিক থেকে, অর্থাৎ আমার ওপেনিং ইনভেন্টরি বা শুরুর দিকে যে ইনভেন্টরি ছিল সেখান থেকে আমি বের করব। আর এই যে এখানে আমাদের অক্টোবরের 25 তারিখ পর্যন্ত আমাদের পারচেজ হয়েছে, আর অক্টোবরের 29 তারিখে আমরা সেলস দেখতেছি। ধরেন স্যার এইখানে এর শেষে আরো একটা কলাম দেওয়া থাকলো যেটা আমাদের অক্টোবরের 31 তারিখে আমার কোন একটা পারচেজ করা হয়েছে স্যার। জি 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 অক্টোবরের 31 তারিখে, ধরেন অক্টোবরের 31 তারিখে 10 মানে এই সাইডে থাকবে এই অক্টোবরের 31 তারিখ। আচ্ছা হ্যাঁ পারচেজ আছে। তাহলে স্যার এখন অঙ্কের সূত্র এই অঙ্কটা কালকে একটু বলেছিলাম, এই অঙ্কটা ঠিক পরের অঙ্কটার মতো নেই, কিন্তু ওটা একটু প্যাচ লাগা যাবে বিধায় ওই কঠিন অঙ্কটা আগে ধরি নাই, কারণ এটা যদি মাথায় ঢুকাইতে পারি তাহলে ওটা এমনি ঢুকে যাবে। তো এখানে 31 তারিখের যে অঙ্কটা সেটা পরের অঙ্কটাতে আছে, যে সবার শেষে পারচেজ আছে, ঠিক এর পরের অঙ্কটাতেই। হ্যাঁ ওখানে সলিউশন করে দেওয়া আছে, একটু দেখবেন, তারপরে আমি কালকে ওটা বলবো, আলোচনা করব। ঠিক এর পরের অঙ্কটাই এই যে কই গেল, এই যে সবার শেষে পারচেজ, এই যে ঠিক আছে অক্টোবর, এটা অক্টোবর তো না, জুনের 28 তারিখে পারচেজ করছে এত, মানে সবার শেষে পারচেজ দিয়ে শেষ। এই অঙ্কতে ওইরকম মানে যে একটু ক্যালকুলেশন আলাদা হবে সেটা পরে বলতেছে, তবে এই অঙ্কটা আগে বুঝতে হবে, এটা বুঝলে ওটা বোঝার ব্যাপার না। তাহলে এখন পর্যন্ত এই অঙ্কে তো সমস্যা মনে হয়নি, এভাবে আমরা করবো। এখন আমরা যদি এই অঙ্কে এখানে যদি পিরিয়ডিক কথাটা বলা নাই, এখানে এই যে পিরিয়ডিক কথাটা বলা নাই, পিরিয়ডিক মেথডটা কথাটা বলা নাই, এখানে বলা আছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এই পিরিয়ডিকের বদলে বলা আছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তখন কিন্তু যদি আমরা এইভাবে করি যে আমার অঙ্কে সময় বাঁচবে, তাহলে কিন্তু অঙ্ক কাটা দেবে জিরো, অঙ্ক এটা এটা কিছু কোনো মার্ক দেবে না। তখন আমাদের অঙ্কটা করতে হবে এই যে হলুদের মধ্যে লেখা আছে, যদি পারপেচুয়াল ইনভেন্টরি পদ্ধতিতে করতে বলে তাহলে নিচের ভাবে করতে হবে। তখন আমরা ওই অঙ্কটা ঠিক এইভাবে করব, যে আমরা ছক দাগিয়ে যেটা করেছিলাম এর আগে সেভাবে ঠিক করব।
এখানে জাস্ট আমাদের ওয়ার্কিং করে নিতে হবে সেলস এর ওয়ার্কিংটা, সেলস কত টাকা বের করেছি, 10,300 টাকা বের করেছিলাম আমাদের এখানে এই অঙ্কে, এখানে ছক করে আমরা 10,300 টাকা বের করেছিলাম, এই যে সেলস, এই যে 10,300 টাকা বের করেছিলাম, তাই না? 10,300 টাকা বের করেছিলাম, এটার সাথে এটা গুণ করেছিলাম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ করে সমান সমান করে আমরা 10,300 করেছি, এটা ছকের মাধ্যমে করেছি। আর এই জিনিসটা আমরা এখানে এক লাইনে করেছি, টোটাল সেলসটা বের করবো, 100 গুণন এত যোগ এত গুণন এত যোগ এত গুণন এত করে সবগুলা মিলে আমরা টোটাল সেল বের করেছি। এ শুধু সেলটা বের করে আমাদের নিতে হবে। টোটাল সেলটা বের করে নেওয়ার পর আমাদের অঙ্কটা শুরু করতে হবে। রিকোয়ার্ড এক আন্ডার লিফো মেথড। আন্ডার লিফো মেথডে যখন করব আপনার কোশ্চেন দেখবেন, আপনাদের যখন আমি নতুন শিট দিব ইনশাআল্লাহ যে ব্যাংক আওয়ারের মধ্যেই দিব, যেন আপনারা ইয়ে করতে পারেন, ব্যাংক থেকে প্রিন্ট দিয়ে নিতে পারেন আর কি, তাহলে সুবিধা হয় আর কি, বাসায় নিয়ে আসলে দেখলে সুবিধা হয়। শিটগুলা শুয়ে থাকেও দেখবেন, আপনারা এই অঙ্কগুলা দেখতেছে আপনাদের খাতা কলমে করার দরকার না, অন্তত শুয়ে থাকে দেখবেন, তাহলে আপনাদের ব্রেন কাজ করে শিখবে। যাই হোক, আমরা যখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করবো তখন এইভাবে করবো, লিখবো ইনভেন্টরি লেজার আন্ডার লিফো মেথড। আন্ডার লিফো মেথডে যখন করবো তখন আমাদের এখানে 3টা ঘর দাগাইতে হবে, ক্লোজিং স্টক, আমাদের কস্ট অফ গুডস সোল্ড, আর হচ্ছে পারচেজ। এই 3টা ঘরের মধ্যে আমাদের ইউনিট রেট টোটাল এরকম আমাদের 3টে করে ঘর দাগাইতে হবে। তার মানে 3টে ঘরের মধ্যে এক একটি ঘরের মধ্যে 3টে করে, তার 3টে কলামের মধ্যে কত হবে, 3 থেকে 9টি কলাম করতে হবে আমাদের। আর এই সাইডে পার্টিকুলারের জন্য ঘর করতে হবে, এই সাইডে ডেটের জন্য ঘর করতে হবে। তাহলে 9, 10, 11টি ঘর আমাদের করতে হবে। এখন এই 11টি ঘর দাগার পর আমরা কলাম টানবো, এভাবে টানার পর আমরা প্রথমে অক্টোবর 1 তারিখে বিগিনিং ইনভেন্টরি লিখবো। আর এটা আমি গতকাল বলেছিলাম, এটা আমাদের স্টোর রুম বা গুদাম ঘর বলতে পারেন, এটা আমাদের স্টোর রুম। এই স্টোর রুমে সবকিছু আসলে জমা হবে, মানে ক্লোজিং স্টকের যেটা, এটা হচ্ছে স্টোর রুম। এটা হচ্ছে পরীক্ষার হলে স্যার পরীক্ষার এক্সাম হলে আমরা কি আমাদের এক্সাম পেপারটাকে কি ল্যান্ডস্কেপে নিয়ে কি লাইনগুলো টানতে পারবো স্যার? কারণ এদিকে 9, 10, 11 হ্যাঁ পারবেন, ল্যান্ডস্কেপে নিয়েও পারবেন। এইখানে আমরা হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এগুলোর বৈধতা আছে, আপনার খাতায় ঘুরিয়ে এদিকে ইয়া করে আপনি লিখতে পারবেন। আচ্ছা, আবার হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আপনি ইংরেজিতে অঙ্ক করতেছেন, বাংলায় লিখতে পারবেন, বাংলায় হচ্ছে আপনি প্রশ্নের উত্তর করতে পারবেন। এটা একমাত্র হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এই বৈধতা। আচ্ছা, তাহলে আপনার ওই কোশ্চেনে কিন্তু দেখবেন ইংরেজি অংশ দেখো, অঙ্কের বেলায় কিন্তু বলে লেখা থাকে ইংরেজি অংশ দেখো, এরকম কিন্তু কথা লেখা থাকে কোশ্চেনে, মূল কোশ্চেনে। এটা হচ্ছে অনার্সের ক্ষেত্রেও হয়, যারা বিবিএ করে তাদের ক্ষেত্রে এটা এরকম হয় আর কি। তো এখন এখানে লক্ষ্য করুন যে আমাদের স্টোর, এটা হচ্ছে আমাদের ক্লোজিং স্টক, এটা হচ্ছে আমাদের স্টোর হিসাবে গণ্য করব। তারপরে কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্য ব্যয়, এখানে যাবতীয় সেল সংক্রান্ত যাবতীয় সবকিছু এই ঘরে লিখবো আমরা, এখানে লিখেছি ব্র্যাকেটে সেলস লিখেছি, তারপরে এখানে লিখেছি পারচেস। এই সেলস আমরা লিখবো না, এটা জাস্ট বোঝার জন্য আমরা এখানে লিখবো কস্ট অফ গুডস। সব অঙ্কে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের ফরম্যাটে একই, যতগুলো অঙ্ক আছে। হয়তো আপনাদের দেরি মনে হচ্ছে, কিন্তু দেরি মনে হবে না, আপনারা 2-1বার একটু প্র্যাকটিস করবেন। আচ্ছা, প্রথমে লিখবো অক্টোবর 1 তারিখে বিগিনিং ইনভেন্টরি আমাদের অক্টোবর 1 তারিখে, এটা পারচেসও করিনি, কস্ট অফ গুডস সোল্ড বিক্রয় করিনি, এটা হচ্ছে গত মাসের আমাদের কিছু পণ্য ছিল, সেই পণ্যটা নিয়ে আসছি, এটা ডাইরেক্ট আমাদের গুদাম ঘরেই থাকবে। কত টাকার মাল, ইউনিট 60 টাকা ইউনিট, 25 টাকা দরে টোটাল লিখেছি, গুণ করেছি। আচ্ছা, তারপরে আমাদের পারচেস করছি আমরা অক্টোবর 9 তারিখে, পারচেস করলে পারচেসের ঘরে লিখবো, পারচেস করছি 120 ইউনিট মাল 26 টাকা দরে, টোটাল আমরা গুণ করেছি 3120 টাকা। তাহলে এই মালটা ক্রয় করেছি, এটা কোথায় যাবে, আমরা ডাইরেক্ট আমরা গুদাম ঘরে রাখবো, মানে আমরা যেটা পারচেস করবো ডাইরেক্ট স্টোর রুমে রাখবো, আর যেটা সেলস করবো এটা স্টোর রুম থেকে আমাদের সেলস করবো, মানে স্টোর রুম থেকে বের হয়ে যাবে, বাদ যাবে। তাহলে পারচেস করলে আমাদের এই ইউনিটে এখানে যোগ হবে, এর সঙ্গে যোগ হবে, আর সেলস করলে এখান থেকে বাদ যাবে। আচ্ছা, তাহলে আমাদের মাল ছিল
আলাদা আলাদা রেটের মাল আলাদা আলাদা ভাবে আমাদের রাখতে হবে। তাহলে আমাদের মাল ছিল কত, 60 ইউনিট মাল ছিল, 25 টাকা দরে আমরা এখানে টোটাল লিখেছি, এত গুণ করে লিখেছি, যেটা এই পূর্বে যেটা ছিল সেটা নেমে নিয়ে আসলাম। আবার নতুন করে যেটা আমরা ক্রয় করলাম সেটা আবার পরের লাইনে লিখলাম, মানে এই একই ঘরের মধ্যে এই যে কালো দাগ এবং এই কালো দাগ, এই যে ডেট 9 তারিখে, এই ডেটের মধ্যে আমরা এটা লিখেছি। মানে আগের মাল আগের ব্যালেন্সটা টানে নিয়ে আসার পর নতুন করে যে মালটা ক্রয় করেছি সেটা আবার লিখেছি। এই আমাদের 9 তারিখে কাজ শেষ। এখন আমরা 11 তারিখে কাজ করব। 11 তারিখে কি সেলস করছি কত ইউনিট, 100 ইউনিট। এখন লিফো কি বলে, লিফো বিক্রয় শুরু করবে কখন, মানে কোন তারিখ থেকে, শেষে যে মালটা ক্রয় করবে সে মালটা বিক্রয় শুরু করবে সে। তাহলে শেষে মাল ক্রয় করেছে কোনটা, এই যে 120 ইউনিট ক্রয় করেছে, অর্থাৎ আমাদের এই স্টোর রুমে শেষে মাল কোনটা ক্রয় করেছে, এটা হচ্ছে প্রথমে ছিল, এটা হচ্ছে শেষে ছিল, তার মানে শেষে থেকে বিক্রয় শুরু করবে। তাহলে শেষে থেকে যদি বিক্রয় শুরু করে তাহলে এই 120 ইউনিটের মধ্যে সে বিক্রয় করতেছে 100 ইউনিট। কত টাকা ধরে 120 ইউনিট কিনা ছিল, 26 টাকা ধরে, 26 টাকা ধরে এটা টোটাল লিখলাম এখানে। তাহলে 120 ইউনিটের মধ্যে 100 ইউনিট যদি বিক্রয় করে থাকবে কত, 20 ইউনিট। এই 20 ইউনিটটা এখানে আমাদের স্টোরে রেখে দিয়েছি 20 ইউনিট। আর এই 60 ইউনিট যেহেতু প্রথমের ব্যালেন্স, 60 ইউনিট ওইরকমই থাকবে। এই 60 ইউনিটের ব্যালেন্স নামে নিয়ে আসবো এই 120-এর মধ্যে, মানে এই শেষেরটা কিন্তু ক্যালকুলেশন হয়েছে, খেয়াল করুন, মানে শেষের যে মালটা ক্রয় করেছে সেখান থেকে ক্যালকুলেশন হয়েছে, শেষের মালটা আগে আমরা বিক্রি করবো, সেটা হচ্ছে লিফো। আমাদের পূর্বে ব্যালেন্সটা ঠিকই থাকবে, শেষেরটাই আমাদের কাহিনী ঘটে গেছে। এখন আমাদের স্টোরে আছে এই দুই ধরনের মাল, 60 ইউনিট 25 টাকা দরে এবং 20 ইউনিট 26 টাকা দরে। তারপরে এখন আবার পারচেস করছি 70 ইউনিট। তাহলে পারচেস করি যদি 70 ইউনিট 27 টাকা দরে, এত টাকা আমরা এখানে লিখবো টোটালে। এখন এটা যেহেতু আলাদা রেট, যখনই পারচেস করবো, আলাদা হোক না হোক, যখনই আমরা পারচেস করব তখন এটা আলাদা করে আমরা লিখবো। তার মানে 60 ইউনিট 20 ইউনিট এটা আগেতেই ছিল, এটার জাস্ট ব্যালেন্সটা আমরা নামিয়ে নিয়ে আসবো, এখানে নামিয়ে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে নতুন যে আবার ক্রয় করলাম এটা আবার আমরা এই যে এখানে লিখবো 70 ইউনিট 27 টাকা ধরে এত টাকা। আচ্ছা, তাহলে যতবার পারচেস করব ততবার ওই ব্যালেন্স নামিয়ে নিয়ে আসে, যেটা পারচেস করলাম সেটা শুধু এখানে লিখবো, এই ঘরে লিখবো। এখন আমরা সেলস করছি, আবার সেলস করছি কত, 60 ইউনিট। 60 ইউনিট যদি আমরা বিক্রয় করে থাকি 60 ইউনিট, তাহলে কোনটার মধ্যে থেকে বিক্রি করবো, এই তিনটার মধ্যে। এই যে আমাদের গুদামে যে মাল আছে 3 ধরনের মাল, 60 ইউনিট 20 ইউনিট 70 ইউনিট, আমাদের লাস্টে যে মালটা আছে 70 ইউনিট এটা আগে বিক্রি করবো লিফো পদ্ধতি অনুযায়ী। তাহলে লাস্টে যে মালটা থাকে এটা যদি বিক্রি করি তাহলে 27 টাকা দরে মাল ছিল, 70 মধ্যে থেকে 60 ইউনিট বিক্রি করেছি 27 টাকা দরে, গুণ করে এখানে লিখলাম। তাহলে 70-এর মধ্যে থেকে 60 বিক্রি করলাম, আর থাকবে কত, তাহলে 10 ইউনিট। সেই 10 ইউনিট আমাদের এখানে থাকতেছে। আর এই পূর্বের যে 60 ইউনিট 20 ইউনিট এই অবস্থায় থাকবে, অবিকৃত অবস্থায় থাকবে। ক্যালকুলেশন হবে কত, এই 60 ইউনিটের। তাহলে এখানে 10 ইউনিট থাকে 27 টাকা ধরে, এখানে আমরা মূল্য লিখলাম। লেখার পর আবার পারচেস করছি, আমাদের 3 আইটেমের মাল কিন্তু অলরেডি আছেই, 60 ইউনিট 20 ইউনিট এবং 10 ইউনিট মাল আছে বিক্রি করার পর। এই 60 20 10 আমরা তিনটাই লিখবো আগে, 60 20 10 তিনটা ব্যালেন্স লিখবো। লেখার পর আবার এখানে আমরা পারচেস করতেছি 80 ইউনিট 28 টাকা ধরে এত। তাহলে এই 80 ইউনিট 28 টাকা ধরে আবার এখানে নিচে লিখবো, যেহেতু ক্রয় করছি, ক্রয় আবার নতুন করে লিখবো। লেখার পর এখন আমরা করব কি, যে 110 ইউনিট আমরা বিক্রয় করছি। বলা আছে যে অক্টোবরের 29 তারিখে সেলস করছে 120 ইউনিট, সরি 110 ইউনিট। তাহলে 110 ইউনিট যদি বিক্রি করে তাহলে ফিফো শর্ত অনুযায়ী বিক্রয় শুরু হবে নিচে থেকে। এই শেষে যেটা মানে পরে আগে সরি শেষে যেটা ক্রয় করেছি, লাস্ট ইন ফার্স্ট আউট, শেষে যেটা ক্রয় করেছি সেই মালটা বিক্রি শুরু হবে, মানে 80 থেকে বিক্রি শুরু হবে, 80 তারপরে 10 তারপরে 20 তারপরে বিক্রি হলে 60 এরকম। তাহলে 120 ইউনিট 110 ইউনিট আমরা বিক্রি করেছি, তার মানে 80 ইউনিট আগে বিক্রি করবো, এই 80 ইউনিট বিক্রয় ঘরে লিখবো। তারপরে 80 ইউনিট 28 টাকা ধরে, 80 ইউনিট 28 টাকা ধরে এত। তারপরে 10 ইউনিট বিক্রি করবো, 10 ইউনিট বিক্রয় ঘরে লিখবো 27 টাকা ধরে, 27 টাকা ধরে লিখেছি। তারপরে 90 ইউনিট হলো, তারপরে আবার এই 20 ইউনিট আমরা বিক্রি করবো, এই 20 ইউনিটে বিক্রি করে দেবো 26 টাকা ধরে, সবগুলো লিখবো। তার মানে 80 10 20 আমরা এটা বিক্রি করে দিলাম। তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত, আমাদের গুদাম থেকে যদি এই তিনটা আইটেম আমরা বিক্রি করে দেয় থাকলো কত, 60 ইউনিট। এই 60 ইউনিটের নামে হচ্ছে আমাদের ক্লোজিং স্টক। 60 ইউনিট 25 টাকা দরে আমাদের 1500 টাকা আমাদের মজুদ মাল আমাদের হাতে আছে, ইন্ডিং ইনভেন্টরি আছে। এই হবে আমরা এই
লিফো পদ্ধতিতে আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করব। আর এই সাইডে আমাদের কস্ট অফ গুডস সোল্ড যে টোটাল আছে টোটালটা আমরা করব, আর এই সাইডে আমাদের পারচেজ যেটা থাকবে সেটা আমরা টোটাল করব। এখন আমরা যে অঙ্ক করবো এখানে লিখবো এন্ডিং ইনভেন্টরি কতবার আছে, এখানে যেটা থাকবে সেটা সবসময় জন্য এন্ডিং ইনভেন্টরি। এই যে ক্লোজিং স্টক যেটা থাকবে এটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি, শেষে যেটা আছে সেটা হচ্ছে এন্ডিং ইনভেন্টরি। এখন এই এন্ডিং ইনভেন্টরি 1 নম্বরে দিয়ে লিখবো টাকা কত 1500, এটা বের করলাম আমরা টোটাল। এখন এই যে কথাটা বললাম যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, এখন আপনি লক্ষ্য করুন যে আপনাকে যদি বলে যে 17 বা 22 তারিখে যে মালটা বিক্রি করলাম, এই 22 তারিখে মালটা বিক্রি করার পর আমাদের গুদামের অবস্থা কিরকম ছিল, তাহলে কি আপনি কি এই 22 তারিখে এই ডাটা দেখে কি বলতে পারবেন না যে গুদামে কত টাকা মাল ছিল? জি, বলা যাবে। তাহলে এই যে যখন ক্রয় হচ্ছে বা যখন বিক্রয় হচ্ছে তখনই যে হিসাবটা আপনি দেখতে পাচ্ছেন বা করতেছেন, সংরক্ষণ করছেন, এই সংরক্ষণ করার নামই হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। কিন্তু আপনি যে অঙ্কটা করলেন এর আগে, তখন কিন্তু আপনি 22 তারিখে কত ছিল এটা কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না, এই জন্য ওটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে কস্ট অফ গুডস সোল্ড কত বাড়াইলো? স্যার এটা আবার বলেন তো, কোনটা পিরিয়ডিক আর কোনটা পারপেচুয়াল, একটু রিকল আবার একটু। আচ্ছা আচ্ছা ভাই, একটু দেখেন যে আমাদের সেলস করেছি 22 তারিখে, 22 তারিখে সেলস করলে আমরা কিন্তু 22 তারিখে জানতে পারছি আমাদের স্টোরের অবস্থা, তাই না? 60 ইউনিট 20 ইউনিট 10 ইউনিট আছে, আমাদের স্টোরের অবস্থা জানতে পারছি, আমাদের ক্লোজিং স্টক কত আছে, আমাদের মাল কত আছে। কিন্তু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে কি 22 তারিখে সেলসের পর জানতে পারছি না মাস শেষে জানতে পারছি? আমরা এখানে যে অঙ্কটা করলাম একটু আগে, যে এই যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে লিফোতে যে 1500 টাকা মাল, এই 1500 টাকা মাল এটা তো বছর শেষে মানে মাস শেষে জানতে পেরেছি। এখন যদি আপনাকে বলা হয় 22 তারিখে কত মাল আছে, তাহলে কি আপনি এই ক্যালকুলেশন দ্বারা এখানে মানে বলতে পারবেন? এখন তো বলা যাবে না। মানে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে পিরিয়ডিক ইনভেন্টরি যে হিসাবটা করা হয় সেটা হলো কি বলে পারপিচুয়ালে, আর পিরিয়ডিকটা হলো একটা নির্দিষ্ট সময় পরে, এটা মাসে সাধারণত নির্দিষ্ট সময় পরে। জি 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 জি। এই যে আপনি কস্ট অফ গুডস সোল্ড জানতে পারলেন কত, আমাদের এখানে দেখুন এন্ডিং ইনভেন্টরি আমরা জানতে পারলাম 1500 টাকা মাল একটা নির্দিষ্ট সময় শেষে, এটা হচ্ছে পিরিয়ডিক। আর আপনি যখন এন্ডিং ইনভেন্টরি যখন একটা প্রত্যেকটা দিন যখন ক্রয় করেছি বা যখন সেলস করছি সেই ডেটে আমরা কত আমাদের এন্ডিং ইনভেন্টরি আছে সেটা আমরা জানতে পারছি। কিন্তু এই যে ক্লোজিং স্টকে যেটা আছে এই পরিমাণ মান হচ্ছে আমাদের ক্লোজিং স্টক বা এন্ডিং ইনভেন্টরি। এই যে আমরা প্রত্যেক দিন যে হিসাবটা জানতে পারছি সেটা হচ্ছে আমাদের কাছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আর একটা নির্দিষ্ট সময় শেষে যখন জানতে পারছি সেটা নাম হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। তাই যখন এর আগে যেটা করলাম একটা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে যেটা অঙ্কটি করলাম সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আর এরকম আমাদের ইনভেন্টরি লেজারের বিনিময়ে যখন করব, মাধ্যমে যখন করব, সেটা হচ্ছে আমাদের কাছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তো তখন আমাদের এই যে এখানে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমাদের ক্লোজিং স্টক বাড়লো এত 1500, কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 7250, আর আমাদের মালটা ক্রয় করেছি এত 7250। 7250 দুইবারই হবে না? যোগ বিয়োগ ভুল হইল আমার। না এটা ভুল হয়েছে মনে হয়। না ঠিক আছে, ঠিক আছে। তো এখন দেখুন এন্ডিং ইনভেন্টরি আমাদের কত 1500 টাকার মাল, 1500 টাকা মাল এখানে আমরা লিখবো, জাস্ট আমরা বের করেছি, এখানে 1 নাম্বার দিয়ে লিখবো এন্ডিং ইনভেন্টরি 1500। তারপরে কস্ট অফ গুডস সোল্ড কত আছে, যে এটা কস্ট অফ গুডস সোল্ড, এই যে 7250, এই 7250 কস্ট অফ গুডস সোল্ড। আর তারপরে আমরা গ্রস প্রফিট যখন নির্ণয় করবো, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দেবো, ঠিক আগের ওই নিয়মে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে আমরা প্রফিট বের করবো। আর রেট যখন বের করতে হবে তখন প্রফিটকে সেলস দ্বারা ভাগ করবো। এই যে সেলস বের করলাম প্রথমে এই ওয়ার্কিং করে, এই যে সেলস বের করলাম কত, এই যে 10,300, এই 10,300 দ্বারা আমরা ভাগ করবো, ভাগ করলে আমরা পার্সেন্টেজ পাবো। এই হবে আমরা লিফো মেথডে করব, এই হবে ঠিক আমরা ফিফো মেথডে করব। তাহলে ফিফো মেথডে আমরা ওইরকম ভাবে লিখবো, শুধু সেলস এর বেলায় পার্থক্য হয়। লাস্টের সেলসটা দেখুন বা 11 তারিখের সেলসটা দেখুন ফিফো মেথডে 11 তারিখের সেলসটা দেখুন, যে ফিফো মেথডে সেলস করছে কত 60 ইউনিট, তাহলে 100 ইউনিট সেলস করছে। তাহলে ফিফো মেথড বিক্রয় শুরু করবে 1 তারিখ থেকে,
ফিফো মেথড বিক্রয় শুরু করবে 1 তারিখ থেকে, মানে প্রথম থেকে বিক্রয় শুরু। আর লিফো মেথড বিক্রয় শুরু করবে শেষের দিক থেকে, 31 তারিখ থেকে। এটা একটু মাথায় রাখবেন, মানে মাসের যে শেষ থাকবে সে শেষ থেকে বিক্রি শুরু করবে। তাহলে এখানে আপনারা মনে করবেন যে পারচেস করছি আমরা 9 তারিখে, মানে যে তারিখে দেওয়া থাকবে সেলস সেই তারিখ থেকে, তার আগের তারিখ থেকে বিক্রয় শুরু করবে। তাহলে এখানে সেলস করছি আমরা 100 ইউনিট, তাহলে ফিফো শর্ত অনুযায়ী বিক্রয় শুরু করবে প্রথমে যে মালটা থাকবে, মানে প্রথমে 1 তারিখ থেকে যে মালটা থাকবে, 1 তারিখ থেকে মাল ছিল মানে কি সিরিয়াল অনুযায়ী আমরা লিখবো, তাহলে 60 ইউনিট বিক্রি করবে। 60 ইউনিট বিক্রি করার পর যদি আরো বিক্রি করতে হয় তখন এই 120 ইউনিটের মধ্যে থেকে বিক্রি করবে। তাহলে 100 ইউনিট বিক্রি করছে, 100 ইউনিট বিক্রি করলে এই 60 ইউনিট সে কি করবে, আগে বিক্রি করবে। 60 ইউনিট আগে বিক্রি করলে এই যে 60 ইউনিট বিক্রি করে লিখবে কত টাকা ধরে, 25 টাকা ধরে, 25 টাকা লেগে এখানে টোটাল লেগেছে। এখন 60 ইউনিট তো বিক্রি করলে, বিক্রি করেছে কত, 100 ইউনিট। তাহলে 60 ইউনিট বিক্রি করলাম প্রথমের মালটা, তাহলে 100 ইউনিট পুরাইতে লাগবে কত, 40 ইউনিট। এই 40 ইউনিট বিক্রি করলাম কার মধ্যে থেকে, এই যে 120 মধ্যে থেকে, 120 মধ্যে থেকে আমরা 40 ইউনিট আমরা বিক্রয় করতেছি। তাহলে 120 মধ্যে থেকে 40 ইউনিট যদি বিক্রয় করি তাহলে থাকবে কত, 80 ইউনিট। 80 ইউনিট এখানে লিখেছি, আর কত টাকা ধরে, 26 টাকা ধরে এটা আমরা এখানে থাকবে, গুদামে এই অবস্থা থাকবে যে 80 ইউনিট 26 টাকা ধরে। আর 60 ইউনিট তো এটা প্রথমে বিক্রি করছে। এটা ঠিক এইরকম বিক্রয়ের বেলায় আমরা ক্রয়ের বেলায় জাস্ট একই রকম হবে, ক্রয়টা করার পর আমরা গুদামে এখানে যোগ করে দেবো, মানে ব্যালেন্স টানার পর তারপর ক্রয় যেটা করেছি সেটা ক্রয়টা শেষে লিখবে এইভাবে। কিন্তু বিক্রয়ের বেলায় হচ্ছে যে আমরা প্রথমে মালটা বিক্রি করবো, লাস্টে বিক্রয়টা এখন লক্ষ্য করুন যে আমরা 110 ইউনিট বিক্রয় করেছি। 110 ইউনিট বিক্রি করলে আগে আমরা এখান থেকে প্রথম থেকে বিক্রি শুরু করবো। লিপোতে আমরা বিক্রি শুরু করেছিলাম কিন্তু 80 থেকে, কিন্তু ফিফোতে বিক্রয় শুরু হবে কিন্তু এই যে প্রথম থেকে। তাহলে এই 20 ইউনিট প্রথমে বিক্রি করবো, তারপরে এই 70 ইউনিট বিক্রি করবো, এই 70 ইউনিট বিক্রি করবো। তাহলে 20 আর 70 হচ্ছে 90, আর কত ইউনিট লাগে, 110 হতে 110 আর 20 ইউনিট, তাহলে 20 ইউনিট এই আমরা 80 মধ্যে থেকে 20 ইউনিট বিক্রি করবো। এই রেট গুলো যথারীতি দেখবো 26, 27, 28, 26, 27, 28 লেখে গুণ করে লিখবো। তাহলে আমাদের অবিকৃত থাকলে কত, 20 ইউনিট তো পুরাটাই বিক্রি করলাম, 70 ইউনিট তো পুরাটাই বিক্রি করলাম, তাহলে 80 ইউনিটের মধ্যে 20 ইউনিট আমরা বিক্রি করলাম, আর অবিকৃত থাকলে কত, 60 ইউনিট। এই 60 ইউনিট 28 টাকা ধরে এত টাকা। এটা হচ্ছে আমাদের কাছে ক্লোজিং স্টক। ঠিক এই ক্লোজিং স্টকটা যখন আমরা বের করতে পারবো তখন আমরা এটা সহজে বের করতে পারবো, আগের মতোই হবে। আর আমাদের এভারেজ কস্ট মেথডে যখন আমরা অঙ্ক করব, এভারেজ কস্ট মেথড যেটা বললাম যে প্রত্যেকদিন মাল ক্রয় করার পরে আমাদের এভারেজ বের করতে হবে, গড় বের করতে হবে। তো এভারেজ এভাবে আমরা লিখবো, লেখার পর আমাদের বিগিনিং ইনভেন্টরিটা ঠিক যথারীতি আমাদের পূর্বের মতোই আমরা এভাবে লিখবো। এখানে লেখার পর এখন পারচেস করবো, আমরা পারচেস করবো 120 ইউনিট 3120 টাকা দিয়ে আমরা ক্রয় করবো। তাহলে আমাদের মাল ছিল কত, মাল ছিল 1500 টাকার মাল ছিল, 1500 টাকার মাল ছিল 60 ইউনিট মাল। তাহলে মাল আমরা ক্রয় করেছি, মাল আমরা ক্রয় 3120 টাকার মাল ক্রয় করেছি, 1500 ছিল। তাহলে টোটাল মাল হলো কত, 1500 যোগ 3120, দুটো যোগ করে এখানে আমরা লিখেছি 4120। আর এখানে ইউনিটের হচ্ছে 60 ইউনিট ছিল, আবার 120 ইউনিট ক্রয় করেছি, তাহলে মোট ইউনিট হচ্ছে কত, 180 ইউনিট। তাহলে 60 ইউনিট আর 120 ইউনিট যোগ করলে কত, 180 ইউনিট। তাহলে এটাকে যদি গড় করি তার মানে এই মোট মূল্যকে এই 180 দ্বারা ভাগ করে এখানে আমরা গড়ের যেটা পাবো ক্যালকুলেশন করে সেটা এখানে লিখবো, দরটা এ হবে। যতবার পারচেস করবো ততবার আমরা এভাবে লিখবো। আর এখানে বিক্রয় বেলা ঝামেলা নেই, কত ইউনিট বিক্রি করছে ডাইরেক্ট বিক্রয়ের বেলায় বিক্রয় লেখে, আর আগে ইউনিট কত প্রাইসে ছিল সেটা দ্বারা আমরা গুণ করে দেবো। বিক্রয় বেলা এখানে এরকম কোনো ঝামেলা নেই, একবার ডাইরেক্ট যেহেতু গড় করা আছে আমাদের, সেহেতু গড় রেট দ্বারা আমরা গুণ করে এটা বিক্রয় করে দিব। কিন্তু যখন ক্রয় করব তখন আমরা শুধু ক্রয়ের মূল্য মোট মূল্যের সাথে যোগ করে, এই মোট মূল্যের সাথে যোগ করে এখানে লিখবো, লিখে ইউনিট যেটা ক্রয় করব ইউনিটটা ইউনিটের সাথে যোগ করে, এই 80 ইউনিট ছিল 70 ইউনিট আমরা ক্রয় করছি, মোট হচ্ছে 150 ইউনিট, 80 আর 70 150 ইউনিট। তাহলে এটা টোটাল যে মূল্য, টোটাল মূল্যকে আমরা এটা দ্বারা ভাগ করবো, ভাগ করে আমরা ইউনিট প্রতি মূল্য পাবো। এইভাবে আমরা এভারেজ কস্ট মেথডে অঙ্কটি করব।
তো যখন পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলবে তখন আমরা এইভাবে করব। আর এখানে যে ওই যে কম্পেয়ার দ্য রেজাল্ট করার কথা বলছে, এই রেজাল্টটা যখন শো করতে বলবো তখন আমরা এই যে চারটা যে ফলাফল নির্ণয় করতে বলছে, ইন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সল্ড, ইন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ গুডস সল্ড, গ্রোস প্রফিট, প্রফিট রেট, গ্রোস প্রফিট, প্রফিট রেট, এইভাবে লেখার পর আমরা জাস্ট এই রেজাল্টগুলো আমরা তুলে ধরবো। এই যে এই রেজাল্টগুলো তুলে ধরবো, যে রেজাল্ট আছে, যে পদ্ধতিতে রেজাল্টগুলো আছে সেই পদ্ধতিতে রেজাল্টগুলো তুলে ধরবো। এভাবে আমরা রেজাল্টগুলো কম্পেয়ার করব, এভাবে অ্যান্সার করবো আমরা। এখন পর্যন্ত এই অঙ্কে কার কার কি সমস্যা আছে, মানে এখন মানে বুঝতে পারেননি বা একটু সমস্যা হচ্ছে? সমস্যা থাকার কথা না, আপনারা একটু দেখবেন, এটা একটু ওইরকম জটিল মনে হচ্ছে। যখন আপনারা অঙ্ক করবেন, হাত যখন চালু হবে তখন মোটামুটি লাগবে, আর একটু সময় লাগবে, হয়তো আধা ঘন্টা সময় লাগবে। মানে ওই পদ্ধতিতে করতে গেলে ওই পদ্ধতি শুধুমাত্র প্রযোজ্য হচ্ছে মাত্র পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, আর এই শকের মাধ্যমে করতে বললে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে হবে। পেন্সিল দিয়ে আঁকাতে পারি? কলম দিয়ে আঁকাবেন, পেন্সিল দিয়ে আঁকাতে পারেন, পেন্সিল দিয়ে আঁকাতে পারেন, কিন্তু কলম দিয়ে আঁকালে সমস্যা নেই। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, ওই যে আপনি যোগটা স্যার আপনি দেখেই বলে ফেলেন যে না যোগটা ঠিক আছে, সহজ কোনো নিয়ম আছে যে আমার যোগটা ঠিক হলো কি ঠিক হলো না, এটা সহজে কোনো কিছু বের করার কোনো সুযোগ আছে? মানে কোন যোগ? এই যোগ এই যে হ্যাঁ, এই যে ৭,২৫০ টাকা। হ্যাঁ, আপনি শর্টকাট একটা বুদ্ধি আছে আপনার, হচ্ছে এরকম যে ওপেনিং স্টক আপনি এখানে বলে দেই, এম করতে দেন। এখানে আমাদের একটা সূত্র এর আগে দেখেছিলাম যে ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস যদি আমরা এখানে ওপেনিং স্টক যোগ পারচেজ থেকে যদি এন্ডিং ইনভেন্টরি বাদ দেই তাহলে কি পাবো আমরা? এন্ডিং ইনভেন্টরি বাদ দিই তাহলে সেলস। তাহলে কস্ট অফ গুডস সোল্ড থেকে ওপেনিং স্টক যোগ পারচেজ থেকে যদি এন্ডিং ইনভেন্টরি বাদ দেই কস্ট অফ গুডস সোল্ড পাবো, কস্ট অফ গুডস সোল্ড এটা পাবো, তাই না? ওই যে সূত্রটা দেখেন, একটু উপরে দেখেন, এখন সবার উপরে আছে শীটের, যে ওপেনিং স্টক যোগ পারচেজ মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তাহলে এই অঙ্কে ওপেনিং স্টক কোনটা বলেন তো আপনারা? পারচেজ আছে, আর ওই পাশে ক্লোজিং স্টকের যে উপরে এই যে ওপেনিং স্টক, এই যে বিগিনিং যেটা এটা হচ্ছে ওপেনিং স্টক। একটু খেয়াল করুন, এই যে বিগিনিংটা হচ্ছে ওপেনিং। তাহলে ওপেনিং স্টক কত? 1500। আচ্ছা, তারপরে কি আছে? পারচেজ কোনটা? এই যে পারচেজ করছে কত? ৭,২৫০। তাহলে যোগ ৭,২৫০ মাইনাস এন্ডিং ইনভেন্টরি কত? 1500 না? 1500 হ্যাঁ 1500। এন্ডিং ইনভেন্টরি 1500, তাই না? তাহলে এটা যোগ বিয়োগ করেন তো কত আসে ক্যালকুলেটর? তাহলে ওই ৭,২৫০ হয়। তাহলে ৭,২৫০ টাকা কস্ট অফ গুডস সোল্ড, তাই না? এই যে কস্ট অফ গুডস সোল্ড আপনি বের করছেন কত? ৭,২৫০ টাকা। তার মানে আপনি বুঝবেন যে ক্যালকুলেশন আপনার ঠিক আছে। স্যার আপনি খুব সহজে বলে ফেললেন যে ঠিক আছে, অবশ্যই একটা কারণ আছে। না, হয়তো আমি জানি দেখে হয়তো বা এরকম মানে মনে হচ্ছে, কিন্তু যে জানে না বা জানে তার কাছে একটু খটকা লাগতে পারে। কিন্তু যখন আপনারা এটা ঠিক আছে কিনা এটা মিলে দেখবেন এরকম ভাবে, যে ওপেনিং স্টক যোগ পারচেজ এখান থেকে এন্ডিং স্টকের বাদ দেবেন, মানে এটা আর এটা যোগ করবেন, এটা যোগ করবেন, করে এটা মাইনাস করবেন, এটা করবেন মাইনাস, আর এটা করবেন প্লাস, করে আপনাদের কস্ট অফ গুডস সোল্ড পাবেন। যদি কস্ট অফ গুডস সোল্ড আপনাদের ক্যালকুলেশন এটার সাথে মিলে যায় তাহলে বুঝবেন যে অঙ্ক ঠিকই আছে আপনার। তার মানে এই যে যোগ বিয়োগগুলো আপনার ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু প্র্যাকটিস করবেন এই অঙ্ক যদি আপনারা এটা যদি ভালো মতো বোঝেন, আপনাদের কিন্তু অঙ্ক নেয়া আর দু একটা জায়গায় একটু ক্লু আছে, সেগুলো হয়তো আপনাদের ধরে দিলে আপনারা পারবেন। এখন অক্টোবর 29 তারিখ স্যার। জি,
29 তারিখে সেলসটা একটু বোঝাই দিলে ভালো হতো, আমি ভালো বুঝতে পারছি না। ওটা কোন 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 পদ্ধতিতে ওটা বুঝাবো? লিফো পদ্ধতি, লিফো নিচের টাকা। জি জি ভাই, সেল। লিফোর কথাই হচ্ছে, লিফো এমন একটা ব্যক্তি, এর কাজই হলো এই হচ্ছে যে মালটা শেষে ক্রয় করবে সে মালটা আগে বিক্রি করবে, অর্থাৎ শেষে থেকে বিক্রি শুরু হয়। এটা মাথায় রাখেন আপনি যে লিফো এমন একটা ব্যক্তি, এই ব্যক্তিটার কাজই হলো এই শেষে থেকে বিক্রি শুরু করে, যে মালটা শেষে ক্রয় করবে সেটা আগে বিক্রি করে দিবে। প্রথমে গুলা সে মাল পচে যায় বা সমস্যা হোক, সে প্রথমে গুলা বিক্রি করবে না। তাহলে এখন আপনি এটাকে আমার কথাটা বুঝতে পেরেছেন যে লিফোর কাজটাই হলো শেষে থেকে বিক্রি শুরু করবে। এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি এটা বুঝতে পারেন তাহলে অক্টোবরের 29 তারিখে সেলস করছে কত ইউনিট? 110 ইউনিট, তাই না? 110 ইউনিট সেলস করছে। এখন 110 ইউনিট আমরা যে সেল করবো সেটা কোথা থেকে? এই যে আমাদের গুদামের মালটা আছে, এই যে আমাদের স্টোর রুমে মালটা আছে, এই মালের থেকে 110 ইউনিট আমরা বিক্রি করবো। কিন্তু বিক্রয় যে করবো ভাই, এই বিক্রয়টা করবো কোথা থেকে? আমাদের তো বিভিন্ন রেটের মাল আছে। এই 60 থেকে বিক্রি শুরু করবো না 80 থেকে বিক্রি শুরু করবো? লিফো পদ্ধতির লিফোর কথাই হলো যে আমি শেষ থেকে বিক্রি শুরু করব, আমি অন্য কারো কথা শুনি না, আমার ধর্ম এটা। তাহলে লিফোর ধর্ম হচ্ছে শেষ থেকে বিক্রি শুরু করবে। তাহলে শেষে কোনটা আছে? এটা হচ্ছে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে। তাহলে শেষে কোনটা? 80 সবার শেষে আছে না? তাহলে 80 আগে বিক্রি করবে, তারপরে শেষ থেকে বিক্রি শুরু করবে, তারপর 10 বিক্রি করবে, তারপরে 80 আর 10 কত? 90। তাহলে কত বিক্রি করা লাগবে? কত? 110, তাই না? তাহলে কত বিক্রি হয়ে গেল? 90 বিক্রি হয়ে গেল। তাহলে কত ইউনিট বিক্রি করা লাগছে? 20 ইউনিট। এই 20 ইউনিট, এখানে 20 ইউনিট দেওয়া আছে, তারপরে এই 20 ইউনিটে বিক্রি করতেছে। তার মানে শেষের থেকে বিক্রি শুরু করছে। তাহলে এই 80 ইউনিট, 10 ইউনিটে 20 ইউনিট বিক্রি করলো, করার পর তাহলে অবশ্যই থাকবে কত? 60 ইউনিট। এই 60 ইউনিট মালটা এখানে লেগেছি। এখন কি সমস্যা সেটা বলেন। এখন কি সমস্যা আছে এখানে? স্যার এখানে বলছেন যে 110 ইউনিট, এই 110 ইউনিট আমি তো বলতেছি না। এটা প্রশ্নে আছে 110 ইউনিট। দেখুন প্রশ্নটা, দেখুন সেটা বের করেছেন। এই যে প্রশ্ন, আমি প্রশ্নটা আপনাদের দেখাচ্ছি না, কারণ কি অনেক তখন সময় লেগে যাবে আরো বেশি। এমনিতে হয়ে গেছে। হ্যাঁ, এই যে সেলস করতে কত ইউনিট? সেলস করতে এই যে 110 ইউনিট। 110 ইউনিট, এই 110 ইউনিট সেলস করছি। তাহলে 110 ইউনিট আমাদের বিক্রয় করবো। 110 ইউনিট বিক্রয় করতে গেলে আমাদের শেষের দিকে বিক্রয় শুরু করতে হবে। তার মানে 80 ইউনিট, 10 ইউনিট, 80 আর 10 90 ইউনিট, আর এই 20 ইউনিট হচ্ছে বিক্রি করছি। তার মানে মোট 110 ইউনিট হচ্ছে বিক্রি করছি। তাহলে অবিক্রিত থাকবে কত? 60 ইউনিট। এই 60 ইউনিটটা পার করে নিয়ে আসছে ব্যালেন্স। স্যার এবারে একটু পারচেজ রিটার্ন আর সেলস রিটার্ন বলেন স্যার। পারচেজ রিটার্ন আর সেলস রিটার্ন, সাজু ভাই ভালো আছেন? সাজু ভাই? হ্যাঁ ভাই ভালো আছি, বলেন। আচ্ছা, পারচেজ রিটার্ন আর সেলস রিটার্ন এটা হচ্ছে আমাদের গেল। যখন রিটার্ন থাকবে তখন আমাদের একটু একটু সামান্য একটু হালকা একটু কাজ করে নিতে হবে। কাজ করলে ওই রিটার্নের ঝামেলা শেষ। এটা একটু মিশে দেয়, এটা মিশে না দিলে অনেক ল্যাপটপ ভারী হয়ে যায়, যার কারণে একটু সময় লেগে যায়। এখন এই যে রিটার্নের বেলায় যেটা আছে, তো রিটার্নের বেলায় যেটা আছে সেই রিটার্নটা অবশ্যই আমরা সেলস থেকে বাদ দেবো। একটু লক্ষ্য করুন, ওই যে ক্যালকুলেশন যেটা করছি এটা একটু সামারি আপনাদের শুধু বুঝিয়ে দিচ্ছি, যে ক্যালকুলেশন ঠিক আগের মতনই আমরা করব। এই যেখানে লাল কালিতে যে ক্যালকুলেশন করেছি এটা হচ্ছে ওয়ার্কিং বা ক্যালকুলেশন বা খসড়া। তাহলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল মানে ওই আগের মতনই করব। জাস্ট রিটার্নটা রিটার্নটা পারচেজ থেকে বাদ দেবো। এই সাইডে কি পারচেজ লিখবো না, যে পারচেজ ভ্যালু মানে ওপেনিং স্টক যোগ পারচেজ। এই সাইডে হচ্ছে ওপেনিং স্টক যোগ পারচেজ। তাহলে পারচেজ রিটার্ন আছে কত অঙ্কে? একটু লক্ষ্য করুন, পারচেজ রিটার্ন আমাদের অঙ্কে আছে, এই যে পারচেজ রিটার্ন অঙ্কে আছে 10 ইউনিট। তাহলে 10 ইউনিট পারচেজ রিটার্ন, এই পারচেজ রিটার্নটা আমরা পারচেজ থেকে বাদ দেবো। এই যে এখানে মাইনাসে এই অ্যাকাউন্টে ব্র্যাকেটে লেখা মানে সেটা মাইনাস ফিগারে থাকা, এই ইউনিটের থেকে বাদ দেবো, এদিকে মূল্য থেকে বাদ দেবো। আর যে সেলস রিটার্ন থাকবে সেটা সেলস এর এই ইউনিট থেকে বাদ দেবো, সেলস এর আমাদের
এই টোটাল টাকা থেকে বাদ দিব। আমি যে ওই যে সূত্র যখন বোঝানোর জন্য প্রথমে বললাম যে এখানে যেটা আমরা দেখছি, কিন্তু অঙ্কতে দেখা যাচ্ছে যে সেলস রিটার্ন হলে সেলস ইউনিটের সাথে সেটা যোগ হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে না, ওটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, ওটা আমি বলতেছি। হ্যাঁ, পারপেচুয়ালে যোগ হয়ে যাচ্ছে, পারপেচুয়ালে যোগ হয়ে যাচ্ছে পিরিয়ডিক আর হ্যাঁ ওটা আমি বলতেছি যে যখন এই ক্যালকুলেশন যখন আমরা করব ডাইরেক্ট সেলস থেকে বাদ দেবো, সেলসের প্রাইস থেকে বাদ দেব, কিন্তু যেহেতু এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্টোর রুমের হিসাব, এটা আমি ডাইরেক্ট বলতেছি ডাইরেক্ট আমরা ক্লোজিং স্টকের হিসাব করতেছি। ডাইরেক্ট এটা এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে ক্লোজিং স্টকের হিসাব করতেছি। এখানে আমাদের যখন ক্লোজিং স্টকের হিসাব করব, স্টোর রুমে হিসাব করব, তখন আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে এই যে এখানে আমরা মাইনাস করেছি ঠিকই, ইউনিট থেকে মাইনাস করেছি এবং টাকা থেকে মাইনাস করেছি ঠিকই, টাকা থেকে মাইনাস করেছি কিন্তু এখানে যোগ হয়েছে। এখন আপনি যে মালটা একটু দাঁড়ান, যে মালটা আমরা বিক্রয় করেছিলাম, 110 ইউনিট মাল বিক্রয় করেছিলাম, বিক্রয় করলে আমাদের গুদাম থেকে মাল চলে যাবে না আসবে, মানে কমবে না বাড়বে? গুদাম থেকে চলে যাবে মানে কমবে। হ্যাঁ আচ্ছা, কমলো। তাহলে যেটা সেলস করলাম, এখন ওই মালটা যদি আমাদের কাছে ফেরত দেয়, তাহলে সে মালটা কি করবো আমরা? গুদামে যোগ করব না বাদ দিব? সেটা বাড়বে, অবশ্যই যোগ করব। তাহলে ওই জন্য আমরা যোগ করেছি। আমরা দোষ কোথায় করেছি? সেটাই বলছিলাম। আচ্ছা 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 আচ্ছা, ঠিক কি আলাদা আলাদা হবে? কি আলাদা আলাদা সাজু ভাই? এই যে যেমন পারপেচুয়াল মেথডে যেটা বলা হচ্ছে আর পিরিয়ডিক মেথডেও তাহলে তো আমাদের যোগ হচ্ছে, তাই না? পিরিয়ডিকে আমরা ডাইরেক্ট তো এই ক্লোজিং স্টকের হিসাব করতেছি না, ডাইরেক্ট আমরা ক্লোজিং স্টকের হিসাব বের করতেছি না, ডাইরেক্ট আমরা ক্লোজিং স্টকের হিসাব ক্যালকুলেশন করে বের করতেছি, ওই ডাইরেক্ট ক্লোজিং স্টকে আমরা হিসাব করতেছি না, ঠিক আছে? এটা জাস্ট আমরা পারচেজ নিট পারচেজ বের করতেছি। যখন পারচেজ বের করব তখন কিন্তু মাইনাস করতেছি, এটা কিন্তু পারচেজের ঘর, এটা কিন্তু ক্লোজিং স্টকের ঘর না। যখন পারচেজের ঘর মাইনাস করেছি, এখানেও ঠিক এরকম পারচেজের ঘর থেকে মাইনাস করেছি। সাজু ভাই একটু দেখেন, এই যে পারচেজের ঘর থেকে মাইনাস করেছি, কিন্তু এখানে কিন্তু যোগ করি না, কিন্তু গুদামে গিয়ে কিন্তু ঠিকই আমাদের যোগ হচ্ছে সেলসেরটা। এটা হচ্ছে ক্লোজিং স্টক। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যখন আমরা পারচেজ ভ্যালু শুধু নির্ণয় করছি, পারচেজ ভ্যালু এবং সেল ভ্যালু যখন নির্ণয় করব, ওই একই মতনই শুধুমাত্র সেলস রিটার্ন এবং পারচেজ রিটার্নটা বাদ দেবো আমরা। যেটা আমি প্রথমে বলছিলাম যে এই যে যখন আমরা এই যে এখানে আমি বলেছিলাম এর আগে যে আমরা সেলস রিটার্ন যদি রিটার্ন থাকে, সেলস রিটার্ন এবং আমাদের এই যে পারচেজ রিটার্ন, পারচেজ থেকে বাদ, সেলস রিটার্ন সেলস থেকে বাদ, এই বাদ দিয়েছিলাম, তাই না? বাদ দিয়ে 100 থেকে 10 বাদ দিয়ে 90 লিখেছিলাম, এদিকে আমাদের 60 থেকে 5 বাদ দিয়ে 55 লিখেছিলাম, মানে রিটার্ন থেকে বাদ যাবে। ঠিক এইরকম আমরা সেলস এবং পারচেজের মূল্য বের করার জন্য, সেলস এবং পারচেজের মূল্য বের করার জন্য আমরা বাদ দিয়েছি, ওটা কিন্তু এন্ডিং ইনভেন্টরি মূল্যতে যায়নি আমরা। তো যখন এই যে এরকম রিটার্ন থাকবে, তখন আমরা যখন সেলস এবং গুডস অ্যালোট ফর সেলস এবং সেল যখন নির্ণয় করবো, তখন আমরা ওই ভ্যালুটা জাস্ট বাদ দেবো আমরা, পারচেজটা পারচেজ থেকে বাদ আর সেলসটা সেলস থেকে বাদ, ঠিক বাদ দিয়ে ওই একই রকম। আমার মনে হয় এই পর্যন্ত আমরা একটু অ্যানালাইসিস করি, আজকে এই পর্যন্তই করি নাকি? হ্যাঁ দেখেন, আপনারা এই পর্যন্ত একটু দেখেন, শুধু এটা মনে রাখবেন যে পারচেজটা পারচেজ থেকে বাদ, সেলসটা সেলস থেকে বাদ, বাদ দিয়ে আমাদের এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন ঠিক যথারীতি আগের মতোই, এখানে কোনো পরিবর্তন নেই, যথারীতি আগের মতোই। এখানে একটু আপনাদের একটু ঝামেলা হবে, সেটা হচ্ছে 90 ইউনিটের, এই 90 ইউনিটের মালটা, এই 90 ইউনিটের মালটা আপনারা একটু ক্যালকুলেশন করবেন, যদি না বুঝেন তাহলে আমাকে একটু জানাবেন। পারচেজ একটা সমস্যা ছিল লাস্টে যে পারচেজ। আচ্ছা আচ্ছা, পারচেজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা, এটা অনেক 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 গুরুত্বপূর্ণ একটি ইয়ে, একটু আনমিউট করবেন এখন। আচ্ছা আপনারা বলুন তো, যে মালটা শেষে আমরা ক্রয় করেছি, সেলস না সরি পারচেজ, তারপরে সেলস, তারপরে আবার পারচেজ, তারপরে আবার সেলস, তারপরে আবার পারচেজ, এখন সেটা যদি আমাদের এরকম সিস্টেম হয় 1 2 3 4 5,
এরকম ভাবে যদি আমরা ক্রয় করে থাকি, মানে শেষে আমাদের পারচেস আছে, তাহলে শেষের যে পারচেসটা আছে এটা কি আমরা মাল বিক্রি করেছি, এরপর কি বিক্রি হয়েছে? না, নাই। তার মানে শেষে যদি পারচেস থাকে সেই মালটা কিন্তু আমাদের অলরেডি গুদামে থেকেই যাবে, এরপরে কিন্তু সেলস নাই। যেমন এই অঙ্কে, এর পূর্বের অঙ্কে একটু খেয়াল করে দেখুন, লক্ষ্য করুন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। পূর্বের অঙ্কে কিন্তু আমাদের অঙ্কটা আমাদের শেষ হয়েছে, এই অঙ্কটা শেষ হয়েছে 29 অক্টোবর সেলস দিয়ে, বিক্রয় দিয়ে শেষ হয়েছে। আর এই অঙ্কটা শেষ হয়েছে কিন্তু পারচেস দিয়ে, একটু চালাই করেছে। এই সবগুলো লিখে অঙ্কটা শেষ করেছে 28 তারিখে, পারচেস দিয়ে কিন্তু শেষ। লক্ষ্য করুন, তাহলে আমাদের পারচেস যেটা লাস্টে যেটা পারচেস করেছি সেই মালটা আমাদের গুদামে থাকবে না বিক্রি হয়ে যাবে? থাকবে স্যার, ওটা থাকবে। তার মানে এই মাল তো আমরা বিক্রি করার সুযোগই পাইনি। তাহলে সেটা ফিপো হোক কিংবা লিফো হোক, এই মালটা সবসময়ের জন্য গুদামে থেকে যাবে। ঠিক আছে? তার মানে এই মালটা যদি আমাদের এখন খেয়াল করুন, আমরা ক্রয় করেছি, এটা তো বিগিনিং ইনভেন্টরি, আমরা ক্রয় করেছি 135, 55, 10 ফেরত দিয়েছি, 55-এর মধ্যে থেকে 10 ফেরত দিয়েছি, আবার 30 ইউনিট ক্রয় করেছি। তাহলে আমাদের এখানে ইন্ডিং ইনভেন্টরি ক্যালকুলেশন করে বাড়াইছে 90 ইউনিট, 90 ইউনিট। তাহলে 90 ইউনিট মাল আমরা কি করেছি এখানে ইন্ডিং ইনভেন্টরি হিসেবে বের করে ক্যালকুলেশন করে বের করেছি। এখন এই 90 ইউনিটের মাল যদি লিফোতে হয় তাহলে আমাদের 1 তারিখে এদিকে আমাদের অবশিষ্ট থাকবে, তাই না? আর যদি ফিপোতে হয় তাহলে আমাদের এদিকে অবশিষ্ট থাকবে, তাই কি না? আচ্ছা, তাহলে এখন লিপু হোক বা ফিপো হোক, লাস্টে যে মালটা ক্রয় করেছি, ক্রয় দিয়ে শেষ হয়েছে, এই মালটা কিন্তু থাকবেই। তার মানে এই 30 ইউনিটের মূল্য ধরার পর লিপুটা এখান থেকে ক্যালকুলেশন করতে হবে 1 তারিখ থেকে। এই 30 ইউনিটের মাল আমরা রাখবো। এই লিপুটা তার মানে কি, লিপুর শর্তটা ছিল যে সে প্রথম দিকে থেকে সে ক্যালকুলেশন করতে হবে, ইন্ডিং ইনভেন্টরি প্রথম থেকে ক্যালকুলেশন করতে হবে, প্রথম তারিখ থেকে। তাহলে প্রথম তারিখ থেকে ক্যালকুলেশন করবো ঠিকই, কিন্তু লাস্টের যে মালটা আছে সেই মালটা তো অভিজ্ঞতা, এই যে 30 গুণন 50, এই 30 গুণন 50 ইউনিট মাল তো আমাদের ব্যবসা থাকবে। এই 30 ইউনিট মানে 90 এর মধ্যে 30 ইউনিট আমাদের লাস্টের ক্রয়টা আছে, এটা রাখার পর বাদ বাকি 60 ইউনিট আমরা এই ক্যালকুলেশন প্রথম থেকে ধরবো। বুঝতে পারেন না যে আমাদের যে লাস্টের যে ক্রয়টা করেছি এটা তো গুদামে থাকবেই, সেটা ফিপো হোক কিংবা লিপো হোক, সেটা তো আর বিক্রি করিনি আমরা। তাহলে সেই মালটা রাখার পর, এটা হাতে রাখার পর আমাদের মানে 30 ইউনিট মালটা আমাদের হাতে রাখার পর যে অবশিষ্ট 90 থেকে 30 ইউনিট হাতে রাখার পর বাদ বাকি 60 ইউনিটের ক্যালকুলেশন আমাদের প্রথম থেকে করতে হবে। মানে 40 ইউনিট এখান থেকে নিতে হবে, 40 ইউনিট 40 টাকা ধরে, আর 20 ইউনিট আমাদের এই 44 টাকা ধরে, 40 ইউনিট 40 টাকা ধরে, আর 20 ইউনিট 40 টাকা ধরে, এটা করতে হবে। আবার ঠিক লিফো মেথডে ফিপো, হ্যাঁ যদি লিপো হয়, যদি ফিপো হয় তাহলে আমাদের এই প্রথম থেকে যে 30 ইউনিট এটা তো থাকবেই, এবং এটা অলরেডি আমাদের করতেও হবে যে গতানুগতিক যেটা করতাম 30 ইউনিট এটা তো থাকতেইছে। তাহলে 30 ইউনিট 50 টাকা ধরে এটা আমরা করলাম, যোগ আমাদের রাখবে কত, 90 ইউনিট। তাহলে 90 ইউনিট হলে এখন খেয়াল করেন, এখানে খেয়াল করেন একটু, এবং ওনাকে একটু পেঁয়াজ দিয়েছে, 50 ইউনিটের মধ্যে 10 ইউনিট যদি ফেরত দেয় তাহলে কত ইউনিট আমাদের পারচেজ থাকবে, 45 ইউনিট। তাহলে সেই 45 ইউনিট গুণন 46 টাকা লেগেছে, 45 গুণন 46, এখানে আপনি হয়তো কবে 45 তো এখানে নেই, কিন্তু 55 ইউনিটের মধ্যে আমাদের কিনা ছিল 46 টাকা ধরে মাল, সেটা 10 ইউনিট আমরা আবার কি করেছি, 46 টাকা ধরে মাল আবার ফেরত দিয়েছি। তাহলে আমাদের কাছে মাল কত থাকবে, 55-এর মধ্যে থেকে 10 ফেরত দিলে আমাদের 45 থাকবে। তাহলে 45 ইউনিট 46 টাকা ধরে থাকবে। তাহলে আমরা মাল 30 ইউনিট এবং 45 ইউনিট 75 ইউনিট, আর 90 হতে কত লাগে, 15 ইউনিট, 15 ইউনিট মাল এই যে 135-এর মধ্যে 44 টাকা ধরে থাকবে। তাহলে 15 ইউনিট গুণ 44 টাকা ধরে সমান সব ক্যালকুলেশন করে এত টাকা এন্ডিং ইনভেন্টরি। এই দুটো এন্ডিং ইনভেন্টরি বুঝানো, মানে বোঝার দায়িত্ব আপনাদের, বাসার কাজ এটা, এই দুটো বুঝবেন। যদি ক্যালকুলেশন না বুঝেন তাহলে আপনারা কালকে প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ কালকে এর উপর আলোচনা হবে, এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে পরবর্তী অঙ্কগুলোর উপর কালকে আলোচনা করব। তাহলে আমি যেটা বুঝলাম
যদি লাস্টে পার্সেস থাকে তাইলে ওইটা তো আমি ফিক্সড রেখে দেব। হ্যাঁ ফিক্সড তো রাখতে বাকি হবে। জিনিস হ্যাঁ বাকিগুলা এটা লিফো হলে লিফো নিয়মে, ফিফো হলে সেটা ফিফো নিয়মে যাবে আর কি। জি 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 জি। তো এটা একটু আপনারা বুঝবেন, ঠিক এই একই রকমের অঙ্ক আমাদের এখানে বলা আছে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে হবে। এটাও দেখবেন আপনারা একটু, এখানে দেখবেন সেলস রিটার্ন দেওয়া আছে, এখানে সব ক্যালকুলেশন ওই আগের মতনই। এখানে পরের অঙ্কগুলো যদি সময় পান আর কি, এই অঙ্কগুলো ঠিক মানে সবগুলো অঙ্ক কিন্তু একই ধাঁচের অঙ্ক। হ্যাঁ সবগুলো অঙ্ক একই ধাঁচের অঙ্ক। এখানে এভাবে আপনারা একটু দেখবেন, অঙ্কগুলো একটু দেখবেন বাসায়। আর একটু আপনারা একটু একটু শুধু অঙ্ক না করতে পারলেও শীটটা অন্তত দেখবেন। তো ঠিক আছে ভাই, আজকে এই পর্যন্তই, কালকে ইনশাআল্লাহ দেখা হবে। স্যার আগামী কালকে টাইমটা কিন্তু ফিক্সড হলো না স্যার, কথাবার্তা ওইভাবেই থাকলো, টাইম 9:30 থেকে শুরু করি, দেখি আসিফ ভাইয়ের খুব সমস্যা হলে তখন পরে দেখা যাবে না। আমরা টাইম কালকে 9:30 থেকে ইনশাআল্লাহ শুরু করব ইনশাআল্লাহ। হ্যাঁ আপনারা লেকচার শিট গুলো একটু মেইলে ই করেন, আজকে যেটার উপর করেছেন মানে আপডেটেড যেটা রিভাইসড ওই করেছি বস, মেলে দিয়েছি অলরেডি আমরা পাইছি, আপনি একটু মেইল চেক করলে পাবেন। আচ্ছা ভাই মেলটা শুধু একটু চেক করেন বস। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে বস। ওকে স্যার ধন্যবাদ। আচ্ছা।